তো ইমতিয়াজ ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। বিজনেসের অবস্থা কিরকম? আমাদের হামিমের বিজনেস আমরা আলহামদুলিল্লাহ সব মিলে এখন ভালো আছে। ভালো আছেন? আচ্ছা, আমাদের মানে ক্যাপাসিটি ফুল, স্ট্র্যাটেজি অনুযায়ী সব স্ট্র্যাটেজি এক্সিকিউশন অনুযায়ী হচ্ছে? আমাদের ফুল রানিং আছে। আচ্ছা, আপনি যদি বলেন বছরের শুরুতে যদি আপনারা কি জুলাই টু জুন স্ট্র্যাটেজি সেট করেন এরকম, নাকি জানুয়ারি টু না, আমরা ডিসেম্বর? জানুয়ারি থেকে ডিসেম্বর, আমাদের আচ্ছা, নভেম্বরের মাঝে আমাদের স্ট্র্যাটেজিটা আমরা রেডি করে ফেলি, যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার। তো এবার আমরা সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত আমরা অলমোস্ট আমাদের স্ট্র্যাটেজি রেডি করে ফেলেছি, এবং ফার্স্ট কোয়ার্টার আমরা যেভাবে আমাদের রেডি করা কথা ছিল ওইভাবেই হয়েছে। মানে আমরা আচ্ছা। ফার্স্ট কোয়ার্টার কমপ্লিটলি হিট করেছি। ওকে, গ্রেট। সো বেসিক্যালি 2024 যেহেতু কমপ্লিট হয়ে গেছে, জি, তো জাস্ট রাফ কাট আপনার কি মনে হয় যে আপনারা যেভাবে স্ট্র্যাটেজি সেট করেছেন ইন টার্মস অফ টপ লাইন জি। বা রেভিনিউ যদি বলি, সেই নাম্বারগুলো কি আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সিকিউশন হয়েছে, নাকি হ্যাঁ, এখানকার মধ্যে একটা গ্যাপ ছিল? 2024 যদি আমি বলি, আমাদের 2024-এ ফার্স্ট কোয়ার্টারটা আমাদের একটু ডাউনে ছিল, সেকেন্ড কোয়ার্টার আমাদের ভালো ছিল, বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী থার্ড কোয়ার্টারটা আমাদের আশা হওয়ার কথা ছিল না, কারণ আমরা একটা আনরেস্ট সিচুয়েশন গেল, রাইট। পলিটিক্যাল। সো আমরা ভেবেছিলাম যে হয়তো ইন্টারন্যাশনাল অর্ডারগুলো আমাদের কম আসবে, বাট আমাদের লাস্ট কোয়ার্টারেই আমাদের অর্ডার আনএক্সপেক্টেড বেড়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো তার মানে কি সিচুয়েশন একটু ইমপ্রুভ সিচুয়েশন, হ্যাঁ সিচুয়েশন, আমরা যদিও সিচুয়েশন অনেক ইমপ্রুভ, মানে আমাদের এই পলিটিক্যাল ইস্যুসটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি। আচ্ছা, আচ্ছা। ওকে, এটা কি শুধু হামিমের জন্য, নাকি না, বাকি অর্গানাইজেশন যদি ওভারঅল কান্ট্রি ওয়াইড চিন্তা করেন? কারণ কান্ট্রি ওয়াইড তো আমরা আবার দেখতে পাচ্ছি অনেক ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে, স্পেশালি যে আনরেস্টের কারণে বা হচ্ছে কস্ট ইনক্রিজ হওয়ার কারণে, ম্যান পাওয়ার কস্ট, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন বেনিফিট, নাইট বিল, তারপর হচ্ছে ওভারটাইম, তারপর হচ্ছে স্যালারি অ্যাডজাস্টমেন্ট, সবকিছু মিলে তো কস্ট বেড়ে যাচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে অনেক ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে, এবং ওরা আসলে যে পরিমাণ সিএম আর্ন করতেছে তাদের অপারেটিং এক্সপেন্স ওর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনে তাহলে কি মানে এরকম যে ওই ধরনের অর্গানাইজেশনগুলোর স্ট্র্যাটেজিতে ভুল ছিল, বা হামিমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিনারিও বিকজ হামিমের স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট ছিল, এরকম কিছু? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে যে হামিমের স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি ভলিউমে যাব, ওকে, আমি অলওয়েজ আমার ভলিউমটা আমি রাখবো। হামিম প্রাইস কম্পিটিটিভ মার্কেটে, আচ্ছা, ভেরি কম্পিটিটিভ। সো আর অন্যদের স্ট্র্যাটেজিতে আমি যদি, এবং একটা স্যালারি ইনক্রিজ করেছে 9% বেসিকের, এটা হামিমও করেছে। আচ্ছা। এই ইম্প্যাক্টটা হামিমও এসছে, কারণ এটা সবার জন্য সাডেন প্রযোজ্য। সাডেন আসছে। বাট এই প্ল্যানটা আসলে অলওয়েজ আমাদের প্রিকশন রাখা উচিত, যেটা আচ্ছা, হামিম রাখে, আচ্ছা, আচ্ছা। যে আমার অলওয়েজ একটা সাডেন গভর্নমেন্ট ডিসিশন আসতে পারে, আনরেস্ট হতে পারে। সো এটা প্রিকশনটা হামিম অলওয়েজ রেখে দেয় ফিনান্সিয়ালি, যে তো ওইভাবে হামিম অলরেডি এটাকে রিকভার করে ফেলছে। সো হামিম হচ্ছে কি, হামিম চিন্তা করে আমার যেহেতু ভলিউম আছে, আমি এটাকে এনিহাও আমি ওভারকাম করে ফেলতে পারবো। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে স্ট্র্যাটেজিতে ওই জিনিসটা কনসিডার করা, যে কস্ট যদি ইনক্রিজ হয় তাহলে কিভাবে আমি এটাতে অ্যাডাপ্ট করব। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে কিছু কিছু অর্গানাইজেশন আমাদের দেশে হয়তো আছে, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে, যাদের বেসিক্যালি স্ট্র্যাটেজিটাই নাই। না, আপনার কি মনে হয়, মানে না, আপনি তো অ্যাজ এ স্ট্র্যাটেজি স্পেশালিস্ট, আপনার কি মনে হয় যে এরকম অনেক অর্গানাইজেশন আছে কিনা যাদের রিয়েলি স্ট্র্যাটেজি বলে কিছু নাই? আছে বাংলাদেশে। যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি তাহলে আমি বলবো হামিমি মনে হয় সবার আগে শুরু করেছে। আচ্ছা, এটা এ কে আজাদ স্যার এবং ওনার ডিরেক্টর সাজিদ আজাদ স্যারের প্ল্যান, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা শুরু করা। কারণ ওনারা চাচ্ছে যে মানে একটা জায়গা থেকেই ওভারঅল গ্রুপের বিজনেস প্ল্যানটা হবে। আচ্ছা, ওনারা জানবে টোটাল ম্যানেজমেন্ট রিপোর্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন এক জায়গা থেকে আসবে। এটা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে যায় যে আমার 26, 28, 30 আমি কি করব, দেন আমি আমার স্টেপগুলো ওইভাবে নিতে পারবো। আমি লাইন এক্সপেনশন করা, আমার বিল্ডিং এক্সপেনশন করা, আমার সার্টিফিকেশন, আমার ফিনান্সিয়াল ফান্ড রেইজ করা, সব আমরা অলরেডি ওইভাবেই করেছি। সো এমএনসি কোম্পানিগুলোতে কিন্তু আমি
দেখেছি ওরা স্ট্র্যাটেজি আগে থেকে করে নেয়, কিন্তু আমাদের লোকাল ম্যানেজমেন্টের কোম্পানিগুলো স্ট্র্যাটেজি করে, বাট নট লাইক 4 years or 5 years, জাস্ট 1 year or কোয়ার্টারলি, যে আমার নেক্সট এই 2025 কিভাবে যাবে ওরা ওইভাবে করে না, ওরা কোয়ার্টারলি সেগমেন্ট করে যে আমার এই কোয়ার্টারে অর্ডার আছে কিনা, আমার এই কোয়ার্টার ওকে কিনা, দেন গুড, বাট নেক্সট কোয়ার্টারে আমার অর্ডার কিভাবে আসবে ওই স্ট্র্যাটেজি চিন্তা করার চেয়ে আমার রাউন্ড দ্য ইয়ার আমি যদি অর্ডার চিন্তা করি যে আমার অর্ডার এইভাবে আমি আনবো, আমি আমার এক্সপেনশন এইভাবে করবো, আমার যদি অর্ডার লেস হয় আমার দেন আমি আমার লাইন ওইভাবে আমি ওটি রিডিউস করব। এটা আমাদের খুব কম কোম্পানিতে এটা প্র্যাকটিসটা হয়, যেটা এমএনসিগুলো খুব ভালোভাবেই করে। আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বলছেন। আমি নিজেও যখন এমএনসিতে ছিলাম, একটা ফরচুন 500 কোম্পানিতে কাজ করেছি, তো আমি দেখেছি যে ওখানে স্ট্র্যাটেজি আলাদা একটা ডিপার্টমেন্ট, এবং যাদের রেসপন্সিবিলিটি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা কি এইচআর কিনা, বিকজ স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট কি করতেছে, বছরের এবং আগামী 3 বছর 5 বছরের একটা প্ল্যান সেট করে দিচ্ছে, সেই সাথে তারা আবার ওইটা হচ্ছে মান্থলি বা কোয়ার্টারলি ব্রেকডাউন করতেছে, এবং যে পরিমাণ আমার টপ লাইন টার্গেট থাকে ওইটার উপর বেস করে তারা আবার হচ্ছে ওপেক্স কত হবে, সিএম আর্নিং কত লাগবে, রাইট, ক্যাপিটাল এক্সপেন্স কত হবে, স্পেশালি কোনো ইনভেস্টমেন্ট থাকলে বা সাস্টেইনেবিলিটিতে কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে, ইনফ্রাস্ট্রাকচারে কোনো ইনভেস্টমেন্ট যদি লাগে কত লাগবে এবং কোন সময়ে লাগবে, এই জিনিসগুলো তারা আগে থেকে ফিক্সড করে ফেলতেছে। এবং আপনি যেটা বললেন, যদি এরকম হয় যে কোনো আনরেস্ট বা কোনো প্রাইস হাইক, মানে কস্ট যদি বেড়ে যায় কোনো কারণে, এটা অ্যান্টিসিপেট করা যায় যে ওকে প্রতি বছর তো একটা কস্ট বাড়ে একটা সার্টেন অ্যামাউন্ট, সেই সাথে যদি এডিশনাল কস্টও বাড়ে তাহলে আমি এটাকে সার্ভাইভ করতে পারবো বা অ্যাডপ্ট করতে পারবো, বিকজ আমার স্ট্র্যাটেজি এভাবে করা আছে। তো এটার জন্য কোন ধরনের কাস্টমার দরকার, তারপর হচ্ছে এটার জন্য কি ধরনের সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ নিয়ে আমি কাস্টমারকে অ্যাপ্রোচ করতে পারি, তো এই সব কিছু তারা হচ্ছে যে বছরের শুরুতে বা হচ্ছে 3-4 বছর আগে এটা সেট করে ফেলে। আপনি একটু আগে বলতেছিলেন যে 20 বছর পরে কি হবে, ইউএসএ ওই জিনিসটা আগে সেট করে রাখতেছে। তো কাইন্ড অফ জিনিসটা হচ্ছে যে ভিশনারি হইতে হচ্ছে অ্যাজ এ স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট বা স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন হতে গেলে। আর এই ভিশনটা হচ্ছে যে মেইনলি ওনারশিপ থেকে আসে, ওনারের সাইড থেকে আসে, যে আমি, এবং এটা ওনার থেকেই, ওনার অলওয়েজ সে চিন্তা করে যে আমি আজকে আমার একটা ফ্যাক্টরি, আমি 5টা ফ্যাক্টরির স্বপ্ন দেখব। ওকে, তো এই 5টা ফ্যাক্টরির স্বপ্ন সে তো একা দেখলে হবে না, তার একটা টিম লাগবে। সে দেন যদি স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট থাকে, সেই স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট শেয়ার করবে যে আমি নেক্সট 10 ইয়ার্সে আমার 5টা ফ্যাক্টরি হবে, আর 5 ইয়ার্স আমি 5টা ফ্যাক্টরি করবো। দেন স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট মার্কেট ফিজিবিলিটি চেক করবে, আচ্ছা, ফিনান্সের সাথে আমাদের বিভিন্ন ইনকাম অ্যান্ড সোর্সগুলো চেক করবে, ওনারের সাথে তার ইনভেস্টমেন্টগুলো চেক করবে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আদার রিসোর্স ডিপার্টমেন্টের সাথে তারা চেক করবে যে ইনভেস্টমেন্ট কিভাবে হবে, স্ট্রাকচারগুলো কিভাবে দাঁড়াবে, প্রকিউরমেন্ট কিভাবে হবে। এই প্ল্যানটা যদি আমি এইভাবে সেট করে দিই, 1 ইয়ার আমি একটা ফ্যাক্টরি করব, ওই ফ্যাক্টরিকে রান করব নেক্সট 1 ইয়ারে, দেন আমার 2 ইয়ার্স, নেক্সট 2 ইয়ার্সে আরেকটা ফ্যাক্টরি রান করব, স্টাবলিশ করব, দেন রান করব। এই ফান্ডিংগুলো, এবং এই ফান্ডিংসটা কোত্থেকে আসবে, আমার কি কারেন্ট ফ্যাক্টরির ইনকাম থেকে এখানে যাবে, ওর আমি ব্যাংক লোন থেকে করব, ওর আমার যেই ফ্যাক্টরিটা 1 ইয়ারে রান করবে সেটার ইনকাম দিয়ে এবং ওটাকে আমি ব্রেক ইভেনে রেখে নিউ ফ্যাক্টরিতে চলে যাব। এই স্ট্র্যাটেজিটা যতক্ষণ না হয় ততক্ষণ না আমাদের প্ল্যানটা স্টাক হয়ে থাকে, এটা ওনারের জাস্ট ড্রিমেই থাকে, এটা কখনো পরিপূর্ণতা পায় না। সো আমি মনে করি স্ট্র্যাটেজিটা দরকার। রাইট। সো যারা বেসিক্যালি স্ট্রাগল করতেছে, যদি আমরা রুট কজ আইডেন্টিফাই করি, তো দেখা যাবে যে ওয়ান অফ দ্য, কি বলবো, মানে সবচেয়ে মোস্ট ইম্প্যাক্টফুল রুট কজ হবে হচ্ছে যে ওদের স্ট্র্যাটেজি নাই না। সো কারণ আমরা তো দেখতে পাচ্ছি অনেক অর্গানাইজেশন ভালো করতেছে, খুব ভালো করছে, এই সিচুয়েশনের মধ্যে অনেক অর্গানাইজেশন ভালো করতেছে,
আবার অনেক অর্গানাইজেশন খুব খারাপ সিচুয়েশনও পার করতেছে। তো এটা আসলে অনেকটা নির্ভর করতেছে স্ট্র্যাটেজির উপর। আপনি যেভাবে স্ট্র্যাটেজিটাকে এক্সপ্লেইন করলেন, এই জিনিসটা চিন্তা না করে যেখানে গিয়ে থামে দেখি কি হয়, এইভাবে যদি কেউ যায় তাহলে তো বেসিক্যালি সে স্ট্রাগল করতেই হবে, তার কোনো অপশন থাকবে না। আমি বিশেষ কারণে আমি কোনো ফ্যাক্টরির নাম বলবো না, ওকে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরির নিজস্বতা আছে, কিন্তু আমি দেখলাম যে তাদের রাউন্ড ইয়ার বিজনেস 250 মিলিয়ন টু 300 মিলিয়ন, এবং সেটা সাস্টেইনেবল। ওকে। তারা কিন্তু ড্রপ করে না, কারণ তাদের রুট কজ অ্যানালাইসিস আমি করলাম, তাদের ম্যানেজমেন্ট একটা জায়গাতেই থাকছে, তার ম্যানেজমেন্ট কখনো ওটা ডাউনে আসতে দেয় না, ইভেন তার ম্যানেজমেন্ট কখনো পিকে উঠতে দিচ্ছে না, কারণ তারা চিন্তা করছে আমি যদি এখন আমার এক্সপ্যানশন করি, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু আমার কন্টিনিউ চেঞ্জেবল, এবং কারণ হচ্ছে তারা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাচ্ছে না, তারা সেম প্রোডাক্টে আছে, বাট তার অলওয়েজ স্টেডি। আচ্ছা। তার মানে বিজনেস অলওয়েজ স্টেডি। হ্যাঁ, আমার সে ইউরোপ মার্কেট নিয়ে কাজ করছে, মানে ভেরি গুড মার্কেট। একটা বিজনেস একটা কোম্পানি যদি 5 ইয়ার্স সাস্টেইনেবল পজিশনে থাকে, দ্যাট মিনস তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ গুড। আচ্ছা, ওকে। তো আমরা যদি টিপিক্যাল অর্গানাইজেশনের দিকে তাকাই, দেখা যায় যে বেসিক্যালি স্ট্র্যাটেজিটা, অনেকে হয়তো স্ট্র্যাটেজি বলতেছে বাট বেসিক্যালি ওটা কোনো স্ট্র্যাটেজি না। সো হয়তো কি করে, একটা প্ল্যানিং ডিপার্টমেন্টের হেডকে বলে যে তুমি একটা মানে ক্যালকুলেশন করে দেখাও যে আগামী 1 বছর বা 2 বছরে কত শিপমেন্ট হবে, এটার জন্য ম্যান পাওয়ার কত লাগবে, ঠিক আছে, টোটাল খরচ কত হবে, সিএম আর্নিং কত হবে, মার্জিন কত থাকবে, শেষ। তো এটাকে তো আর আমরা স্ট্র্যাটেজি বলতে পারি না, রাইট? সো স্ট্র্যাটেজি হতে গেলে যে কম্পোনেন্ট গুলো লাগবে আপনি অলরেডি এক্সপ্লেইন করছেন। এখন একটা বিষয় আমরা চিন্তা করতেছি, দেখেন আপনি যেভাবে বললেন যে স্ট্র্যাটেজিটা কিভাবে সেট করা উচিত এবং ওনারদের কিরকম মাইন্ডসেট থাকা উচিত। তো আমরা যদি মানে মোস্ট অফ দ্য অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যায় যে আসলে কোনো পিপল ওরকম নাই যে কিনা স্ট্র্যাটেজিটা, এক হচ্ছে যে স্ট্র্যাটেজিটা বুঝে অথবা স্ট্র্যাটেজিটা সে ফর্মুলেট করতে পারে। এই ধরনের রিসোর্স কি আমাদের খুব বেশি আছে এই ইন্ডাস্ট্রিতে? না, এই ইন্ডাস্ট্রিতে রিসোর্স খুব একটা নেই, আমি বলবো খুব বেশি নেই, বাট এই রিসোর্সটা মানে আমি নিজেকেই তৈরি করতে হবে। আচ্ছা। আমার নিজেকেই আমার এখন দেখতে হবে কারেন্ট মার্কেটের ডিমান্ড কি। কারেন্ট মার্কেট চাচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্ট্র্যাটেজি প্ল্যানিংটা নেই, ওর স্ট্র্যাটেজিটা নেই। সো আমি যদি নিজেকে ওই জায়গা থেকে তৈরি করে নেই এবং আমি যদি ওই ডিমান্ডটা ক্রিয়েট করি, যে কোনো অর্গানাইজেশন আমাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অথবা বিজনেস প্ল্যানিং আমাকে হায়ার করবে। আচ্ছা। আমি যদি বুঝাতে পারি মার্কেট কখনো নিজে থেকে তৈরি হয়, আপনি তো জানেন, কখনো নিজে তৈরি করতে হয়, রাইট? হ্যাঁ, ব্র্যান্ডিংটা হয় তৈরি করতে হয় অথবা তৈরি হয়, ডিমান্ডের উপর মার্কেট তৈরি হয়ে যায়, অথবা নিজে থেকেও ডিমান্ডটা ক্রিয়েট করতে হয়, মার্কেটটাও ক্রিয়েট করতে হয়। দেন আমার ব্র্যান্ডিং করব, আমি স্ট্র্যাটেজি প্ল্যানিং এ কাজ করছি, রাইট? তোমার পছন্দ হলে আমাকে হায়ার করতে পারো, আর আমি বিভিন্ন কোম্পানিকে ওদের লাস্ট 5 ইয়ার্স বিজনেস মডিউল দেখে আমি তাদের অনেকের ওয়েবসাইট এখন ওপেন, তার বিজনেস মডিউল কি, তার টার্নওভার কি, তার 5 ইয়ার্সে কিভাবে টার্নওভার হয়েছে, দেন আমি একটা প্রপোজাল দিতে পারি। ওকে, গ্রেট আইডিয়া। প্রপোজাল দিতে পারি যে আপনারা এই বিজনেস পলিসিতে যদি যান, এই মার্কেটটাতে আপনারা যান, দেন আপনার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে আপনার মার্কেট, আপনার বিজনেস এক্সপান্ড করবে, আপনার কোম্পানির একটা প্রোফাইল দাঁড়িয়ে যাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এবং আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ, মানে এটা সবসময় যে ব্যাংক লোন নির্ভর হতে হবে, নট দ্যাট। আমি আমার বিজনেস থেকেই আমি আমার বিজনেস বাড়াবো। সো বেসিক্যালি যেটা আমরা ভাবতেছিলাম যে এই ধরনের রিসোর্স আমাদের নাই, বাট কেউ যদি এই ধরনের থিঙ্কিং ক্যাপাবিলিটি রিসোর্স আছে অনেকে, সে হয়তো নিজে স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট না বা হেড অফ স্ট্র্যাটেজিও না, বাট কেউ চাইলে সে হয়তো কারেন্টলি মার্কেটিং টিমে থাকতে পারে, অথবা ফিনান্সে থাকতে পারে, বা যে কোনো ডিপার্টমেন্টেই থাকতে পারে, প্ল্যানিংয়েও থাকতে পারে। তো সে বেসিক্যালি অর্গানাইজেশনের ডেটা, আপনার কথা অনুযায়ী অর্গানাইজেশনের ডেটাগুলো নিয়ে
আমরা এখন যেভাবে পারফর্ম করতেছি ওগুলো স্টাডি করে অ্যানালাইসিস করে সে একটা নতুন পলিসি চিন্তা করতে পারে Yes. যে ওকে যে এরিয়াগুলো আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেটা কাস্টমার ডেভেলপমেন্ট, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে প্রকিউরমেন্ট, মানে সব সব এরিয়াগুলোতে এরিয়া কোন কোন এরিয়াতে কোন কোন ধরনের অ্যাক্টিভিটি নিলে আমরা এই অর্গানাইজেশনটাকে নেক্সট লেভেলে নিতে পারবো। ইয়েস সো দ্যাট মিনস স্ট্র্যাটেজি যে শুধু হচ্ছে যে একটা ভালো অর্গানাইজেশনে থাকবে জিনিসটা না। এমন না। যারা ইভেন স্ট্রাগল করতেছে বা যাদের বটম লাইন নেগেটিভ এবং কন্টিনিউয়াসলি খারাপের দিকে যাচ্ছে, যাদের লোন বাড়তেছে, তাদেরকে যদি আমি টার্ন অ্যারাউন্ড করতে চাই তাহলে তাদেরও আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক মুভ নিতে হবে। ইয়েস এবং সেটার জন্য কি তাদের একটা স্ট্র্যাটেজি টিম ফর্ম করা দরকার কিনা? হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই একটা ডেডিকেটেড টিম ফলো করা আর রেডি করা দরকার। আচ্ছা, অ্যাটলিস্ট ছোট কোম্পানির সাইজ অনুযায়ী, যে না আমার 3 or 4 এবং হেড করবে আইদার ফিনান্স ডিপার্টমেন্ট, যেহেতু ফান্ডিং তাদের থেকে আসে, অর ওনার্স নিজেই হেড করবে যে আমার ভিশন এটা, ইট কুড বি এনিওয়ানস। আচ্ছা, বাট এটা যদি ফর্ম করে একটা গুড টিম নিয়ে যাদের উইলিংনেস আছে যে আমি স্ট্র্যাটেজিতে কাজ করব, আমি বিশ্বাস করি আগামী 5 বছর পরে বাংলাদেশে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রেগুলেশন করবে। রাইট, বিকজ এছাড়া আসলে টিকা সম্ভব টিকা হবে না। সম্ভব হচ্ছে না, কারণ আপনি ডাইভার্সিফিকেশনে যতক্ষণ না যাবেন ততক্ষণ আপনি আর রান করতে পারবেন না। আচ্ছা, এবার একটা বিষয় চিন্তা করি যে আমরা দেখছি যে আপনার হার্ভার্ড বিজনেস রিভিউ রিপোর্ট অনুযায়ী 70% অর্গানাইজেশন স্ট্রাগল করে স্ট্র্যাটেজি এক্সিকিউশন করতে গিয়ে। হুম স্ট্র্যাটেজিক প্ল্যান তারা তৈরি করতেছে কিন্তু এক্সিকিউশনে গিয়ে তারা প্রবলেম ফেস করতেছে। কেন প্রবলেম ফেস করতেছে? অনেকগুলো রিজন আছে। তার মধ্যে একটা রিজন হচ্ছে যে আপনার 16% অফ দ্য এমপ্লয়ি তারা পুরোপুরি স্ট্র্যাটেজিটা বুঝেই না। এখন আপনি কিভাবে এই জিনিসটাকে এনশিওর করছেন যে ওকে আপনি যে আমরা যে স্ট্র্যাটেজিটা ফর্ম করতেছি এটা স্পেশালি হচ্ছে ওনার প্লাস হচ্ছে যে যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে, যারা মিড ম্যানেজমেন্ট আছে, তারা কিভাবে অ্যালাইন হচ্ছে এই স্ট্র্যাটেজির সাথে এবং ওই স্ট্র্যাটেজিটাকে তারা ফলো করে এক্সিকিউট করতে কিভাবে তারা মোটিভেটেড হচ্ছে? আচ্ছা, এখন আমি যে আমার পারসেপশন থেকে যে আমি বলি, এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য আমার দুটো জিনিস দরকার। এক হচ্ছে যে আমার রিসোর্স আছে কিনা, ওকে। দুই হচ্ছে যে আমার ওই রিসোর্সটা রিয়েলি জানে কি না আমার ভিশনটা কি। আচ্ছা, আমি আপনাকে বলে দিলাম আমার নেক্সট 2030-তে আমি বিজনেস করবো 2 বিলিয়ন। ওকে। আমি ফিনান্সকে বলে দিলাম, অ্যাকাউন্টস, জাস্ট অল ডিপার্টমেন্ট 11 ডিপার্টমেন্ট হেডদেরকে বলে দিলাম আমার এটা বিজনেস প্ল্যান, এটাকে তোমরা এক্সিকিউট করো। বাট আমি শেয়ার করলাম, আমি ফিনান্স কাজ করলো না, যে ঠিক আছে আমার ফান্ডিং, ফিনান্সের তখন উচিত ছিল জিজ্ঞেস করা আমার ফান্ডিংটা আমরা তাহলে কোথা থেকে পাবো। প্রকিউরমেন্টের কোশ্চেন থাকতে পারে, প্রকিউরমেন্ট রুট কজ অ্যানালাইসিস করবে, তাহলে আমি সোর্সিংটা কোথেকে করবো। এইচআর এর স্ট্র্যাটেজি থাকবে, দেন আমি ম্যান পাওয়ার কিভাবে অ্যালোকেট করবো, কারণ আমার তো বিজনেস বাড়বে। আমি যদি 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন বিজনেস করার চিন্তা করি, তাহলে আমার তো অটোমেটিক্যালি আমার ম্যান পাওয়ার লাগবে, আমার স্কিল ম্যান পাওয়ার লাগবে। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি তার অ্যাকাউন্টেবিলিটি না নেয়, তাহলে এটা আমি বলবো না যে সেই স্ট্র্যাটেজি বুঝে না, আমি এটাকে বলবো যে আমি এটাকে জাস্টিফাই করব সে তার ওই জায়গাতে অ্যাকাউন্টেবল করে নাই। আচ্ছা, হ্যাঁ, একটা ইউনিভার্সিটি যেহেতু বলেছে 16% স্টুডেন্ট বুঝে না, কিন্তু আমি এটাকে বলবো যে বুঝে না, এটা একটা ডিপার্টমেন্ট হেড বুঝবে না, নট দ্যাট, এটা আমি আমাকে অ্যাকাউন্টেবল করি নাই আমার ওনারের ভিশনকে। আর আমারও তো ভিশন থাকবে। আমার কোম্পানির সাইজ যখন বড় হবে, আমার রেসপন্সিবিলিটি বাড়বে, আমারও পজিশনটা তখন, আমিও একটা ড্রিম পজিশনে চলে যাব। আমি আজকে এইচআর হেড, কালকে আমি সিএইচআরও হব। দেন 4 ইয়ার্স আমার কোম্পানি যখন 1 বিলিয়নে যাবে, 2 বিলিয়নে যাবে, এই টোটাল সার্ভিসটাতে যখন আমি ছিলাম কোম্পানি, অটোমেটিকলি তখন আমি হয়তো এইচআর ডিরেক্টর হব। আচ্ছা, হ্যাঁ, সো এটা হচ্ছে যে
নিজেকে অ্যাকাউন্টেবল করা। এই অ্যাকাউন্টেবল করলে আমি মনে করি স্ট্র্যাটেজিটা আসলে সাকসেসফুল হবে। তার মানে সাথে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমার রুট কজ অ্যানালাইসিস। আচ্ছা আমি চাইলেই আমি এখন সাপোজ আমি এক্সাম্পলে আমি যদি বলি, আমরা এখন বাংলাদেশে বেশিরভাগ চলে যে 5 পকেট ডেনিম, ওকে ম্যাক্সিমাম কোম্পানি এটা করছে, আর 4 পকেট করছে। কিন্তু আমি যদি চিন্তা করি আমি 2 বিলিয়নে যাব, আমার 2 বিলিয়ন বিজনেস হবে, বাট আমার বিজনেসটা ব্রেক ইভেনে থাকবে, কারণ আমি তখন কোয়ান্টিটি দেখব। আচ্ছা কোয়ান্টিটি দেখতে গেলে আমার 5 পকেট কিন্তু ওয়ার্ল্ডে একটা ডিমান্ড আছে, বাট এটা মার্জিনটা খুবই কম। আচ্ছা কাস্টমাররাও এখন আগে যেটা 4 ওয়ার্স 5 ওয়ার্স ছিল, একটা প্যান্ট আমরা একটা লাইফ সাইকেল দিই, ওদের এখন আমরা এখন 6 ওয়ার্স, কোথাও 7 ওয়ার্স, কোথাও 5 ওয়ার্স, এটা কাস্টমার টু কাস্টমার, ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিপেন্ড করে। তো 6 ওয়ার্স মানে ওর এটা এই প্যান্টটা সে বলবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স আর 1 ইয়ার্স। 1 ইয়ার্সে সে 6 বার ওয়াশ করবে, আর 2 ইয়ার্সে 6 বার ওয়াশ করবে। আপনি আগে যেমন কাস্টমারের ব্র্যান্ড একটা স্টাইল চেঞ্জ করার টেন্ডেন্সি ছিল, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আমি যখন 2 বিলিয়ন টার্গেট করবো, আমি যদি স্টাইল বা সেম বিজনেসে টার্গেট করি, তখন আমার ডিমান্ড কমবে বাট আমার সেলস ভলিউম বাড়বে। আমি হয়তো নতুন মার্কেটে গেলাম, কিন্তু আমার অ্যামাউন্ট অফ এফওবি এটা অটোমেটিক্যালি কমতে থাকবে। সো আমাকে করতে হবে কি, আমার এখানেও একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, সেটা হচ্ছে যে আমার ডাইভার্সিফিকেশনে যেতে হবে। তার মানে আমি যদি একটু সামারাইজ করি, ইয়েস তো যেহেতু কাস্টমারের ডিমান্ড কমে যাচ্ছে, ইয়েস মাল্টিপল ওয়াশ 4 ওয়াশের জায়গায় 6 ওয়াশ মানে 6 হচ্ছে যে তার কোয়ান্টিটি অফ কনজাম্পশন কমে যাচ্ছে, কমে যাচ্ছে, সো আমার এখানে অর্ডারও কমে যাবে। কমে যাবে। সো তখন অটোমেটিক্যালি 2 বিলিয়ন টার্গেট করলে হয়তো 2 বিলিয়ন আসবে না। তখন আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্ট মার্কেটে এক্সপ্লোর করতে হবে। ইয়েস যখন 4 ওয়াশ থেকে 6 ওয়াশে চলে যাচ্ছে, তখন কনজাম্পশন কমে যাচ্ছে কমে যাচ্ছে। ইন টার্মস অফ কোয়ান্টিটি। তো কনজাম্পশন যদি কমে যায়, তখন আমাদের হচ্ছে ইন টার্মস অফ পিস অর্ডার কোয়ান্টিটি কমে যাবে। ইয়েস তো সেক্ষেত্রে আমাদের 2 বিলিয়ন টার্গেট যদি স্ট্র্যাটেজি থেকে থাকে, তাহলে রেভিনিউ কমে যাওয়ার চান্স থাকতেছে। হ্যাঁ তখন আপনি বললেন যে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আচ্ছা, এই বিষয়টা একটু এক্সপ্লেন করুন যে স্ট্র্যাটেজিতে তখন তাহলে কি ডিফারেন্ট প্রোডাক্ট ইনক্লুড করতে হবে? আমার হ্যাঁ ডিফারেন্ট প্রোডাক্ট, আমার ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট মার্কেটে যেতে হবে। আমরা যদি বাংলাদেশ বলি, বাংলাদেশের, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের মার্কেটটা এই মুহূর্তে ইউরোপ এবং ইউএসএ বেসড। হ্যাঁ, আমি একটা স্ট্র্যাটেজি দেই আপনাকে। জি আমাদের মেজর মার্কেটটা হচ্ছে বাংলাদেশে ইউএস, ইউকে, কানাডা। ইউরোপের হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড। ওকে এগুলো হচ্ছে যে বাংলাদেশের মেজর মার্কেটটা। কিন্তু আমরা বাংলাদেশে থেকে নন ট্রেডিশনাল মার্কেটে যাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান। খুব কম কোম্পানি জাপানের অর্ডার করে, অস্ট্রেলিয়ার অর্ডার কম করে। আফ্রিকা, সাউথ কোরিয়া, রাশিয়া, ইন্ডিয়া, আচ্ছা। এই মার্কেটগুলো নিয়ে কেউ কিন্তু চিন্তা করে না। হ্যাঁ, হামিম, এক্ষেত্রে আমি একটু হামিমের কথায় আসি। হামিম ইউরোপ ইউএসএ মার্কেটে ঢুকে অনেক বছর বিজনেস করতেছে। এখন হামিম চিন্তা করলো যে না, আমি একটু নন ট্রেডিশনাল মার্কেটে যাই। হামিম অলরেডি জাপান মার্কেটে ঢুকে গেছে, ওকে ঢুকে গেছে। এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা খুব দ্রুত অস্ট্রেলিয়া মার্কেটেও আমরা ঢুকবো। দেন আফ্রিকার মার্কেটেও আমাদের একটা, ব্রাজিল, ল্যাটিন আমেরিকার একটা ইয়ে আছে, ব্রাজিলের মার্কেটে আমরা কাজ করতেছে। আফ্রিকার মার্কেটে আমরা একটু ফিজিবিলিটি চেক করছি, আমাদের ওখানে শিপমেন্ট করলে বা অর্ডারটা নিলে আমাদের আসলে প্রফিট অ্যান্ড লসের বা ব্রেক ইভেনের ইয়েটা কেমন থাকবে বা কোয়ান্টিটি কেমন থাকবে, এই জিনিসগুলো। সো কারেন্টলি আমি দেখলাম যে, আমি একটা স্টাডিতে দেখলাম ইউএস এর জিডিপি পার ক্যাপিটাল হচ্ছে 65,020। ওকে এটা হচ্ছে বিলিয়ন ডলার। আচ্ছা Whereas অস্ট্রেলিয়াতে 61,341 বিলিয়ন ডলার। আচ্ছা বুঝছেন?
কিন্তু আমরা নন ট্রেডিশনাল মার্কেটটা আমরা যাই নাই, যাচ্ছি না। সেম পয়েন্টে আমি যদি বলি, ইউকেতে $47,005 বিলিয়ন পার ক্যাপিটা, খুবই নিয়ার টু জাপান $37,079 বিলিয়ন। আচ্ছা। এটা কিন্তু জিডিপি। আপনি তো জানেন জিডিপি যখন বাড়বে মানুষের বাই টেন্ডেন্সি অটোমেটিক বেড়ে যায়, কারণ তার ফ্যাশন লাক্সারি বেড়ে যায়। হ্যাঁ, সেই নেক্সট আছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া বিট করছে কানাডার সাথে। কানাডা হচ্ছে $44,388 বিলিয়ন, আর সাউথ কোরিয়া হচ্ছে $34,121 বিলিয়ন। আচ্ছা। আমরা এই নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে আমরা যাচ্ছি না। আমার এই ডাটাটা কিন্তু ইকোনমিক ডাটা হচ্ছে যে আমার বিজিএমএ এর, ওকে, বিজিএমএ থেকে। হ্যাঁ, সো এই মার্কেটটাতে যদি আমরা এই ট্রেডিশনাল মার্কেটে, মেজর মার্কেটে না থেকে যদি আমরা নন ট্রেডিশনাল মার্কেটে যাই, তাহলে কিন্তু আমার ডাইভার্সিফিকেশন প্রথমে হয়ে যাচ্ছে একটা মার্কেট চেঞ্জের কারণে। এবার আসি আমি ফ্যাশন চেঞ্জের কারণে। ওকে, ফ্যাশন চেঞ্জে আমরা 5 পকেট না থেকে, নিট আইটেমে না থেকে আমরা একটু ডিফারেন্ট আইটেম করি। আমরা আউটার ওয়্যার করতে পারি। বাংলাদেশে বেশিরভাগ আউটার ওয়্যার করতেছে চায়নার যে মার্কেট, এটা ভিয়েতনাম করছে। হ্যাঁ, বাট বাংলাদেশে খুব কম কোম্পানি আউটার ওয়্যার করে। হয় একটা আউটার ওয়্যারের এফওবি হাই। আমি যেখানে $7-8 5 পকেট করছি বা $10, সেখানে একটা আউটার ওয়্যারের সামটাইমস এফওবি $40, $100, $200 এরকম হতে পারে। আমরা দেখি যে আউটডোর 100 এসএমবি পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, 100 এসএমবি বাংলাদেশেই করতেছি, বাংলাদেশে করতেছি। তাহলে কেন আমি কোয়ান্টিটি না দেখে আমি কেন ইয়েতে দেখবো না, পিস রেটে যাব না? আমার লেস কোয়ান্টিটি থাকবে কিন্তু আমার হাই ভ্যালু এফওবি থাকবে। আমি 10,000 করবো না, আমি 1,000 করবো, কিন্তু আমার প্রফিট মার্জিন আমি রাখবো না। এবং ওগুলার লাইন লেআউটও দেখা যাবে যে ছোট ছোট করে করা যায়। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। সো এই জিনিসগুলোকে আমাকে চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশন, আমাকে মার্কেট চয়েস করতে হবে, দেন আমাকে চয়েস করতে হবে আমার ফ্যাশন ট্রেন্ড চয়েস করতে হবে, এবং ফাইনালি প্রত্যেকটা ফ্যাক্টরি আমি মনে করি এটা উচিত ওন ডিজাইন ডেভেলপ করা। ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, ডিজাইন টিমে যাওয়ার আগে আমি একটু সামারাইজ করতে চাই, যেটা আপনি বলতেছিলেন যে ইইউ এবং ইউএস হচ্ছে ট্রেডিশনাল মার্কেট বা মেজর মার্কেট আমাদের জন্য, এবং যদি আমরা খেয়াল করে দেখি এটা মেইনলি নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়তেছে। ইয়েস। সো যখন সিজনাল ইম্প্যাক্ট আমাদের উপরে আসে, দেখা যাচ্ছে যে কোনো কোনো সিজনে আমাদের অর্ডার একদম কমে যায়। ইয়েস। তো যখন আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার, যে কান্ট্রি আপনি বলেন অস্ট্রেলিয়া বা হচ্ছে ব্রাজিল, এই কান্ট্রিগুলোতে যদি আমরা কাস্টমার ডেভেলপ করতে পারি, তখন যে অফ সিজনের সময় এদের আবার পিক সিজন থাকে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন উইন্টার, তখন এখানে আবার সামার। তো দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের সিজনাল ইম্প্যাক্টটাও মিনিমাইজ করতে পারি যদি বোথ হেমিস্ফিয়ারে আমাদের অর্ডার থাকে। আচ্ছা, তাহলে এখানে মেইন ব্যারিয়ারটা আসলে কোথায়, যে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার কান্ট্রিগুলোতে কেন ওইভাবে এক্সপ্লোর করতে পারি না যেভাবে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার, যেমন ইউএস, ইউ মার্কেটে আমরা কিন্তু নাম্বার 1, নাম্বার 2 এর মধ্যেই থাকি। বাট এই মার্কেটগুলোতে কি রিজনে আপনার মনে হয় যে, বা ওইখানকার কাস্টমাররাও আমাদের এখানে আসতেছে না, বা আমরাও যাচ্ছি না, গ্যাপটা আসলে কোন জায়গায় হচ্ছে? কারণ বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, ওরা তো অবশ্যই জানে। ওই সাউদার্ন হেমিস্ফিয়ারের কান্ট্রিতে যে ব্র্যান্ডগুলো আছে তারা ডেফিনেটলি জানে, আমরাও জানি, কিন্তু জিনিসটা কেন ম্যাচ হচ্ছে না? আপনার কি মনে হয় জিনিসটা কেন ম্যাচ হচ্ছে না? আমি একটা যদি বলি আমার পার্সপেক্টিভে, আমাদের মানে কোম্পানি মার্কেটিং টিমটা ওই ট্রেডিশনাল মার্কেটেই থাকতে চায়। আচ্ছা, কারণ ওরা চিন্তা করে যে আমি নতুন মার্কেটটা ঢুকলে আমার শিখতে হবে, বুঝতে হবে। এশিয়ার এবং নন ট্রেডিশনাল মার্কেটের শিপমেন্ট ক্যাটাগরি, তারপরে প্রোডাক্টের স্টাইল ডিফারেন্ট। আচ্ছা, হ্যাঁ, আমাদের বাংলাদেশে খুব বেশি এক্সপার্টাইজ মার্চেন্ডাইজার তৈরি হয় নাই এশিয়ার মার্কেট নিয়ে কাজ করবে। ওকে, খুব বেশি নাই। আমি যতটুকু, যদি আমি ভুল হতে পারে, বাট এটা আমার
জানা, কারণ কাজ তো করেই নেই তারা ওই মার্কেটে, ওই মার্কেটে কাজ থাকার করে কথা না। থাকার কথা। রাইট। হ্যাঁ, কিন্তু ইউরোপ ইউএসএ আপনার প্রত্যেকটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার আছে, মার্কেটিং টিম আছে। সো ওই মার্কেটটা তৈরি করতে গেলে আমাকে দরকার আমার রিসোর্স, আচ্ছা। আমার এক্সপার্টাইজ, যারা মার্কেটিং এ কাজ করবে, যারা মার্চেন্ডাইজিং এ কাজ করবে, যারা বায়ার নেগোসিয়েশন করবে, যারা কমার্শিয়ালে কাজ করবে, যারা প্রকিউরমেন্টে কাজ করবে, অ্যাক্সেসরিজ, সব কিছু ডিফারেন্ট। আচ্ছা। দুইটা মার্কেটের সব কিছু ডিফারেন্ট। সো এই কারণেই আমাদের আসলে ওই মার্কেটটাতে আমরা এখনো যাই নাই, বা যদি আমরা শুরু করি, যেমন আমরা জাপান মার্কেট শুরু করেছি। জাপান মার্কেট আজকে থেকে আরো 20 ইয়ার্স আগে শুরু হয়েছে। ইউনিক্লো দিয়ে সবচেয়ে বড় ভলিউম দিয়ে ইউনিক্লো আসছে। ইউনিক্লো অনেক কোম্পানি করছে, চিটাগাং প্যাসিফিক জিন্স বিগ ভলিউমে ইউনিক্লো করছে, রাইট। এরপরে কেনপার করছে। হ্যাঁ, এবং অনেক আরো কিছু কোম্পানি করতে পারে, আমার জানা নেই, বাট করছে। এবং ইউনিক্লোর মতো সেন্সিটিভ একটা বায়ার করছে, যে আরো বেশ কিছু জাপানি কাস্টমার বাংলাদেশে অলরেডি ওদের বিজনেস করতেছে। তার মানে আমি এশিয়ার মার্কেটটা একটা পার্ট আমি ধরে ফেলেছি। হ্যাঁ, আবার নিউজে দেখলাম যে রাশিয়ান এক ফ্যাশন ব্র্যান্ড গ্লোরিয়া জিন্স, তারা বাংলাদেশে বিজনেস করার জন্য ইন্টারেস্ট ফিল করতেছে, এবং তারা বাংলাদেশে ওদের সোর্সিং ডেভেলপ করার অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সো আমরা এই ধরনের অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারি। হ্যাঁ, আমরা অবশ্যই পারি। আমরা যদি চিন্তা করি আমার রিসোর্স নেই, এই জন্য আমি ওই মার্কেটে যাব না, আমার রিসোর্স তৈরি করতে হবে। আমার সব জায়গাতে ডাইভার্সিফিকেশন লাগবে, আদারওয়াইজ আমি কিন্তু মার্কেটে সাস্টেইনেবিলিটি একটা শব্দ আছে, রাইট। এই সাস্টেইনেবিলিটি যদি আমার করতে হয়, অবশ্যই আমার ডাইভার্সিফিকেশন। ওকে। সো আমরা দেখলাম যে ওয়ার্ল্ডের 20% টোটাল যে অ্যাপারেল সেলস হয়, 20% হচ্ছে যে আপনার ফাস্ট ফ্যাশন, এবং এটা গ্রো করতেছে প্রত্যেক বছর 8% রেটে। আবার অন্যদিকে স্লো ফ্যাশনও গ্রো করতেছে, স্লো ফ্যাশনের গ্রোথটা 12%। তো আপনি কিন্তু বলছেন যে ফ্যাশনের ডাইভার্সিফিকেশনটা দরকার। তো এখন যখন স্ট্র্যাটেজি সেট করব আমরা কোন একটা অর্গানাইজেশনের জন্য, তখন কিভাবে বুঝবো যে মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে বা কোন ধরনের ফ্যাশনের গ্রোথ কি রকম হচ্ছে? এই জিনিসগুলো বোঝার জন্য কোনো টুলস বা কোনো ডেটা বা কোনো টেকনোলজি, বা কিভাবে এই ধরনের ইনফরমেশন আমরা অ্যাভেল করতে পারবো যাতে স্ট্র্যাটেজিটা আমাদের রাইট হয়? আচ্ছা, এইটা যদি আমার করতে হয়, তাহলে আমাদের বাংলাদেশেই আমাদের বিজিএমই অলরেডি ডাটা দিয়ে দিয়েছে। একটা মার্কেটে যখন জিডিপি ইনক্রিজ করে, বুঝতে হবে যে সেই দেশে মানুষের টেন্ডেন্সি কি। আচ্ছা, সেই দেশে মানুষের টেন্ডেন্সি কি। হ্যাঁ, আজকাল যদি আফ্রিকাতে, আমি বলবো যে আফ্রিকাতে জিডিপি খুব হাই হয়, তার ফ্যাশন সেন্সটা যতটুকু হাই হবে, সেখানে যদি অস্ট্রেলিয়াতে হাই হয়, তাহলে তার ফ্যাশন সেন্সটা অন্যরকম হবে। ট্রু। আমি আফ্রিকার মার্কেট দেখি জিডিপি অনেক ভালো, এই জন্য আমি আফ্রিকার মার্কেটে ঢুকে যাব, বা ওয়েস্ট ইন্ডিজের মার্কেটে ঢুকে যাব, নট দ্যাট। আমার চেক করতে হবে ওয়েস্ট ইন্ডিজের মার্কেটে, ওয়েস্ট ইন্ডিজের পপুলেশন কেমন, ওর মানুষের ফ্যাশন সেন্সটা কি ধরনের ফ্যাশন প্রোডাক্ট পরে, দেন ওদের বাই টেন্ডেন্সি কেমন, এটা একটা ফ্যাক্ট কাজ করতে হবে। এবং ইন ফিউচার ওদের ফ্যাশন মার্কেট কিভাবে কাজ করছে। আচ্ছা, ওদের ফ্যাশন, ওয়ার্ল্ডের অনেকগুলো দেশেই ফ্যাশন শো হয়, কোন ফ্যাশনটাকে বেশি এমফাসাইজ করা হচ্ছে, কোন দেশে ফ্যাশনটাকে খুব দ্রুত চেঞ্জ করতেছে। কারণ প্রতিটা দেশেই ফ্যাশন শো হাউসগুলো খুব দ্রুত চেঞ্জ করতেছে, এবং এটা এখন খুব ইজি টু অ্যাভেলেবল। মানে চাইলে আমরা আসলে ইন্টারনেটে গিয়ে ডেটা কালেক্ট করতে পারি, তারপর বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের কাছে ডেটা আছে, থার্ড পার্টি অর্গানাইজেশন আমরা নিতে পারি। তো ট্রেন্ড ফোরকাস্ট আমরা চাইলেই করতে পারি, এটা খুবই সহজ। সো এটা করার জন্য বেসিক্যালি যেমন স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট একটা মানে খুব ভালো একটা রিসোর্স হতে পারে এই জিনিসগুলো স্টাডি করার জন্য, যাতে করে নেক্সট 3 to 5 ইয়ার্সে কোথায় যাবে এবং ওইভাবে আমাদের অর্গানাইজেশনটা তৈরি করতে পারি, রেডি করতে পারি। কারণ উন্নত বিশ্বগুলো কিন্তু আমার 10 ইয়ার্স 20 ইয়ার্সে প্ল্যান করে। রাইট। হ্যাঁ, আমি ও এখন আমার কাছে এই স্টাইলটা, এটা একটা সাপোজ একটা স্টাইল, ও আমার কাছে হয়তো 2022-তে ডেভেলপ করেছে কোনো একটা ফ্যাক্টরি, তো আর আমার কাছে ও হয়তো 26-এ এসে বললো যে এই স্টাইলটা তোমাকে আমি দিলাম। দ্যাট মিনস সে 4 ইয়ার্স আগেই জানতো যে কখনো এই স্টাইলটা আমার
এই মার্কেটে এটা পপুলার হবে, পপুলার হবে, চলবে। এর উপর ডিপেন্ড করে তার মার্কেটিং পলিসি, তার ব্র্যান্ডিং পলিসি, তার অনেক কিছুই এটার সাথে, অনেকগুলো প্যারামিটার এটার সাথে জড়িত। বাট সে কখনো না কখনো জানে যে কখন এই মার্কেটটাতে এটা আসবে। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং এর কারণেও কিন্তু আমাদের ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে। ডেফিনেটলি। হ্যাঁ, কারণ আগের চেয়ে অনেক হিট হয়ে যাচ্ছে। সো আমরা এখন একটু ছোট কাপড় পরবো। আমি যদি এখনো হেভি ওয়েট কাপড় বানাই, চিন্তা করো যে আমি অনেক এক্সপেন্স পাবো, অনেক ভালো এফু পাবো না। আমাকে এখন চিন্তা করতে আমার ছোট কাপড় কি আছে, ফ্যাশন কাপড় কি আছে, কারণ মানুষ এখন চেঞ্জ হচ্ছে। ম্যানমেড ফ্যাব্রিক তৈরি করতে হবে, ডিফারেন্ট প্যারামিটারে এখন আমাকে যেতে হবে যদি আমার ডাইভার্সিফিকেশন আমি যেতে চাই। এট দ্য সেম টাইম সাস্টেইনেবিলিটি জিনিসগুলো, সাস্টেইনেবিলিটি তো অবশ্যই। এটা তো দেখা যাচ্ছে অলমোস্ট 80% কাস্টমার এখন সাস্টেইনেবিলিটি অ্যাট্রিবিউট খুঁজতেছে। প্রত্যেকটা প্রোডাক্টে সাস্টেইনেবিলিটি হতে হবে, এবং যেখান থেকে সোর্স করবে ওই ফ্যাক্টরির মধ্যেও সাস্টেইনেবল অ্যাট্রিবিউট থাকতে হবে, তার প্রসেস সাস্টেইনেবল হতে হবে, ম্যাটেরিয়াল সাস্টেইনেবল সোর্স থেকে নিতে হবে, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট মেজার করতে হবে। এখন আমরা দেখতেছি যে কার্বন ফুটপ্রিন্ট মেজার করতে হচ্ছে। তো ইভেন অনেক 80% কাস্টমার তারা 2030 সালের মধ্যে ডিমান্ড করবে যে আপনার ফুল সাপ্লাই চেইনের ভিজিবিলিটি আমাকে দেখান। তো দেখা যাবে যে ফ্যাক্টরিদেরকে তাদের ইন্টায়ার সাপ্লাই চেইন কোথা থেকে ম্যাটেরিয়াল সোর্স করতেছে, তারপর হচ্ছে প্রসেসে কি পরিমাণ ওয়াটার কনজাম্পশন হচ্ছে, এনার্জি কনজাম্পশন হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট কত হচ্ছে, সব ভিজিবল করতে হচ্ছে। এবং এই জিনিসগুলো আলটিমেটলি কনজিউমারের কাছেও ভিজিবল হচ্ছে, এবং এটা আমাদের উপর ইম্পোজ করবে। তো এই জিনিসগুলোও তো মনে হয় আমাদের এখন স্ট্র্যাটেজিতে কনসিডার করা উচিত। ইয়েস, আমি এই জায়গাতে একটা বলি, নতুন একটা অডিট আসছে এখন বাংলাদেশে। এটা ব্লু সাইন না, এটা মোস্ট প্রবাবলি সুইডেন আর সুইজারল্যান্ড ও জার্মানি বেসড। এরা করতেছে কি, আপনার 100% কার্বন ফুটপ্রিন্ট ওরা এনশিওর করতেছে। আপনার ফ্যাক্টরিতে আপনি বললেন যে আমি এই লাইনে যা প্রোডাক্ট হবে, ওদের বেশ কিছু, ওদের 100 অ্যাবভ কাস্টমার আছে যারা ব্লু সাইন স্টিকারটা, আচ্ছা, আমি এই জ্যাকেটটা আমি ব্লু সাইন ছাড়াও পরতে পারি, বাট আমি যদি ব্লু সাইন দিয়ে পরি এই জ্যাকেটটা আমি বুঝে নিব এটা 100% সাস্টেইনেবল। ওকে, হ্যাঁ, এই ব্লু সাইন সার্টিফিকেট স্টিকারটা এনশিওর করার জন্য ওরা আমাকে বলবে যে আপনার কোন লাইনে অথবা কয়টা ইউনিটে আপনি আমাকে ব্লু সাইন দিবেন, ওইটা তাদের টিম এনশিওর করবে। এবং এটা 100% কার্বন ফুটপ্রিন্টের। আমি কোত্থেকে লেভেলটা আনবো, সেই কোম্পানি কি সাস্টেনেবিলিটি মেনটেন করছে কিনা, আমি কোত্থেকে কেমিক্যাল আনবো, তারা কি ব্লু সাইন অথরাইজ কিনা, আমি কোত্থেকে মেশিনারি জানবো, তারা কি ব্লু সাইন অথরাইজ কিনা, পুরো সিস্টেমটা, পুরো সাইকেলটা ব্লু সাইন সাপ্লাই চেইন হওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হবে ওই প্রোডাক্টটাতে ব্লু সাইন স্টিকারটা লাগাবে। সেম প্রোডাক্ট ব্লু সাইন লাগাবে, প্রাইস হবে ডিফারেন্ট, কারণ বায়ার এই ব্লু সাইন স্টিকারটার জন্য কাস্টমার থেকে একটা কাস্টমার রিটেল প্রাইস বেশি হবে, এবং ভেন্ডরকেও তারা একটা ভালো প্রাইস দিবে। ব্লু সাইন খুব বাংলাদেশে এখনো 4টা 5টা 8টা ফ্যাক্টরিতে কাজ শুরু করেছে। ইউমানের একটা ইউনিটে এভাবে 8টা ফ্যাক্টরিতে কাজ শুরু করেছে, খুব ছোট আকারে, কারণ ওদের এটা খুবই এক্সপেন্সিভ। ম্যাক্সিমাম হচ্ছে যে ওদের মিনিমাম হচ্ছে যে $10,000 পার ইয়ার, ম্যাক্সিমাম হচ্ছে যে $40,000 হ্যাঁ পার ইয়ার। বাট এটা ROI এখনো বাংলাদেশ অনেক ফ্যাক্টরি নিতে পারতেছে না, কারণ এটা ROI মানে দেখা যাচ্ছে টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে 1 ইয়ার রান করতে করতে ROI-টা আসতেছে না, কারণ আবার দেখা যায় যে আমার নেক্সট ইয়ার আবার $40,000 দিতে হবে। আচ্ছা আচ্ছা। বাট আলটিমেট কিছু কাস্টমার, পাতাগোনিয়া, এডিডাস, তারপরে নাইকি, পুমা, এরা কিন্তু ব্লু সাইনে চলে গেছে, বিকজ তাদের হচ্ছে কমিটমেন্ট আছে কনজিউমারের প্রতি যে তারা সাস্টেনেবল প্রোডাক্ট সেল করবে। তো কস্টিং এর কথা যেটা আপনি বলতেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে যে সাস্টেনেবল প্রোডাক্টে ইন অ্যান এভারেজ 10 to 15% কস্ট বেশি হবে সাস্টেনেবিলিটির কারণে, স্বাভাবিক।
তো এখন এইটাকে আমরা বাংলাদেশের একটা ম্যানুফ্যাকচারার হিসেবে কিভাবে কম্পেনসেট করব? কাস্টমার কি আমাদেরকে এটা পে করার জন্য উইলিংনেস আছে কিনা? হ্যাঁ, কাস্টমার অবশ্যই উইলিংনেস আছে, কারণ কাস্টমার কিন্তু এটা কাস্টমার যখন এটা রিটেল প্রাইসে যাবে, যেটা বললাম ব্লু সাইন, ব্লু সাইন মানে আমি সেম কোডটা পড়লাম ব্লু সাইন স্টিকার ছাড়া, আচ্ছা, আবার আরেকটা কোড কিনলাম আমি ব্লু সাইন, এটার আমি অ্যাপ্রক্সিমেট ধারণা দিলাম এটার প্রাইস উইদাউট ব্লু সাইন, এটা হয়তো কাস্টমারের শোরুম এটা প্রাইস হলো যে $35, কিন্তু যদি ব্লু সাইন স্টিকার হয় এটা হবে $50। ওকে। কারণ এটা পুরোটাই 100% সাস্টেইনেবল। ইভেন এটা ইয়ার্নটাও যেখান থেকে আসবে ওটাও আপনাকে এনশিওর করতে হবে আমি যেখান থেকে ফ্যাব্রিক কিনেছি ও ইয়ার্নটা কোথায় কিনেছে, ওটা ব্লু সাইনের অথরাইজড ফ্যাক্টরি, কেমিক্যাল কোথা থেকে ইউজ কেমিক্যাল কোথায় কিনেছে, পুরো সাইকেলটা ইভেন কটনটা কোথেকে এনেছে ওইটা ব্লু সাইন সার্টিফাইড কেমিক্যাল কিনা, কটন কিনা, এই পুরো সাইকেলটা যখন এনশিওর করবে তখনই সেই স্টিকারটা লাগাবে। আচ্ছা, এবং কনজিউমার ওই স্টিকারটা দেখতে পারবে, এই স্টিকারটা দেখেই কাস্টমার চিন্তা করবে যে না আমি 100% মানে সাস্টেইনেবল করবো। ব্লু সাইন যখন বাংলাদেশে আসে তখন ওরা একটা সেমিনার অ্যারেঞ্জ করেছিল, আমি ওই সেমিনারে ছিলাম। তো তারা বলতেছিল হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট। দেখা যাবে যে কনজিউমাররা প্রোডাক্টের সাথে একটা কাইন্ড অফ কিউআর কোড বা একটা চিপ থাকবে যেটা স্ক্যান করলে অথবা স্মার্টফোনের সাথে ধরলে ওখানে পুরো ডিটেইলস চলে আসবে, যে প্রোডাক্টের সোর্স কোথায়, আপনি যেটা বললেন যে কটনের সোর্স কোথায়, তারা সার্টিফাইড কিনা, তারপর হচ্ছে কেমিক্যালের সোর্স তারা সার্টিফাইড কিনা, ওয়াটার কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন, রিনিউয়েবল কত পার্সেন্ট, কার্বন ফুটপ্রিন্ট কত, তো এভরিথিং ওখানে চলে আসবে। তো দেখা যাবে যে দুইটা প্রোডাক্ট আপনি যেটা বললেন পাশাপাশি, একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল অ্যাট্রিবিউটে কোনটা কত, এটা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল অ্যাট্রিবিউটে কোনটা কত, এবং এটার প্রাইস কত, এটার প্রাইস কত। তো স্টাডিতে দেখা গেছে 73% কনজিউমার ইউরোপের তাদের উইলিংনেস আছে যে আমরা সাস্টেইনেবল প্রোডাক্টের জন্য পেমেন্ট বেশি দিতে রাজি আছি, তারা টাকা বেশি খরচ করতে রাজি আছে, বিকজ তারা সবাই এখন এনভায়রনমেন্টাল সচেতন হচ্ছে। সো তাহলে আপনার কি মনে হয় যে আমাদের স্ট্র্যাটেজিতে এই সাস্টেইনেবল অ্যাট্রিবিউটটা চিন্তা করা, কারণ সাস্টেইনেবিলিটি তো বলার সাথে হবে না, এখানে আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো আপনার কি মনে হয় যে আমাদের স্ট্র্যাটেজিতে তাহলে এই যে সাস্টেইনেবল অ্যাট্রিবিউট গুলো অ্যাচিভ করার জন্য এখানে হয়তো টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আছে, তারপর যদি এনার্জি নিয়ে কাজ করি সেখানে ইনভেস্টমেন্ট আছে, তারপর কার্বন অডিটের ব্যাপার আছে, অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, একটা হয়তো প্ল্যান করতে হবে সেটার ব্যাপার আছে, তো এখানে লটস অফ হয়তো কনসাল্টিং কস্ট ইনভলভ আছে, তারপর ট্রেনিং এমপ্লয়ীদেরকে অ্যাওয়ারনেস করার জন্য ব্যাপার আছে, তো এই সব কিছুতে তো একটা ইনভেস্টমেন্ট জড়িত। এখন আপনার কি মনে হয় আমাদের দেশের ওনাররা কতটুকু এই জিনিসটা বুঝে, বা যারা হচ্ছে যে ডিসিশন মেকার, যারা সিএফও আছেন, যারা ফান্ড অ্যারেঞ্জ করেন, তারা কতটুকু অ্যাওয়ার্ড আসলে এই বিষয়টা নিয়ে, বা মার্কেট কোথায় যাচ্ছে, নাকি আমরা আসলে ভোলাটাইল হয়ে যাচ্ছি? না, আমরা ভোলাটাইল হচ্ছে না। আমাদের কিন্তু এই আপনি যদি আমি একটু পেছন থেকে আসি, ওকে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য ফ্যাক্টরির জন্য অলরেডি ফান্ডিং করছে। ওকে, আপনি জানেন সোলারের জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা ফান্ডিং দিচ্ছে এবং খুবই কম মার্জিনে লোন দিচ্ছে আপনাকে। দেন গ্রিন এনভায়রনমেন্ট করলে আপনাকে লোন দিচ্ছে। কিছু কিছু কোম্পানি অলরেডি চলে গিয়েছে ওয়াটারলেস গার্মেন্টস, ওয়াটারলেস ডাইং প্রসেস। হ্যাঁ, এটা আমি আমার প্রিভিয়াস কোম্পানিতে আমি দেখিয়ে এসেছি। ওয়াটারলেস মেশিন অলরেডি ওরা 8টা মেশিন বসিয়েছে এবং আস্তে আস্তে তার কাস্টমার ডিমান্ড, কাস্টমার কিছু গার্মেন্টস আছে আমি ওয়াটারলেস, যার কাছে ওই ফ্যাসিলিটিস আছে কাস্টমার ওকে ওই অর্ডারটা দিবে, হাই ভ্যালুর অর্ডার। সো আমি যদি চিন্তা করি আমি এই অর্ডারগুলো, কারণ আমি যদি একটা কাস্টমারকে বলি তোমার এই প্রোডাক্ট আমি করতে পারবো, এই প্রোডাক্ট আমি করতে পারবো না, লং রানে গিয়ে আমি ওই কাস্টমারের সাথে আমি আসলে সাস্টেইন করতে পারবো না, আমি সাস্টেইন করতে পারবো না। কারণ আমার একটা কাস্টমার চায় যে অল ইন হাউস ফ্যাসিলিটিস, সবকিছু এক জায়গাতেই। কিন্তু আমি যদি বলি না আমি তোমার এটা করতে পারবো, এটা করতে পারবো না, কাস্টমার আমাকে এখন অর্ডার দিবে, আমার হয়তো কমিটমেন্টের কারণে অর্ডার দিবে, আর অপশন নাই, অপশনের কারণে দিবে,
কিন্তু সে ইন দি মিন টাইম সে কিন্তু অপশন তৈরি করে ফেলবে। আচ্ছা, এই কারণেই বড় বড় কোম্পানিগুলো, হামিমের মতো কোম্পানিগুলো আর বড় বড় অর্গানাইজেশনগুলো চিন্তা করছে কাস্টমার কি ডিমান্ড করতে পারে, কাস্টমার যেটা ডিমান্ড করতে পারে আমি এটা তৈরি করে রাখি, দেন আমি কাস্টমারকে গিয়ে বলবো যে আমার এটা আছে, তুমি আমাকে এটা দাও। কামিং টু দ্য ডিজাইন টিম, আপনি বলতেছিলেন ডিজাইন টিমের Yes, কথা, please. এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আপনি বলতেছিলেন যে ওকে, আমরা তো সোফার মার্কেট নিয়ে কথা বললাম, সাস্টেইনেবিলিটি অ্যাট্রিবিউট নিয়ে কথা বললাম, এখন যদি ইনহাউস ক্যাপাসিটি নিয়ে চিন্তা করি, ইনহাউস ক্যাপাসিটির ক্ষেত্রে আপনি বলতেছিলেন আমাদের ডিজাইন টিম থাকতে হবে। ইয়েস, ওকে, সো এটার ইম্প্যাক্ট আসলে কিভাবে? ডিজাইন টিম আমরা যতটুকু বুঝি যে ওকে, আমরা একটা নিজেই ডিজাইন করতে পারি, কারণ আমরা হচ্ছে একটু আগে যেটা বললাম যে ওকে আমরা ফ্যাশন ফোরকাস্টিং নিজেরা করতে পারি, মার্কেট কোথায় যাচ্ছে সেটা আমরা দেখতে পারি, আমাদের তো ডেটা অ্যাভেলেবল। আমরা চাইলে এখন আমাদের কাস্টমারদের নেক্সট সিজনে কোন ধরনের অর্ডার ভালো চলবে, কোন ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে, কাস্টমার বলার পাশাপাশি আমরাও বলতে পারি যদি আমাদের ওই টিম থাকে। তাহলে কাস্টমারের যে প্রোডাক্টটা সেল হবে, যে প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, ওইটা স্টাডি করে আমরা চাইলে নিজেরাই একটা প্রোডাক্ট ডিজাইন করে কাস্টমারকে সাবমিট করতে পারি এবং কাস্টমার সেখান থেকে সিলেক্ট করতে পারে করবে। তো এইটা কি আসলে ডিজাইন টিমের আউটপুট কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইন টিম কিছু কিছু কোম্পানিতে দেখা যাচ্ছে, কিন্তু রিয়ালিটিতে যেটা হচ্ছে ডিজাইন টিম জাস্ট বসে থাকে, কাস্টমার যেটা ডিজাইন করতে বলে সেটা ডিজাইন করে, তারা নিজেরা ওইভাবে তেমন কিছু ইনোভেট করে না। আলটিমেটলি দেখা যায় যে ডিজাইন টিমের পিছনে যে পরিমাণ কস্ট ইনভলভ, এটা আসলে ওইভাবে আরওআই দেখা যায় না, পেব্যাক পিরিয়ড অনেক হাই। সো এখানে আপনি কি বলবেন যে ডিজাইন টিম আমি কিভাবে ফর্ম করব, তাদের রেসপন্সিবিলিটি কি ঠিক করব, এবং হচ্ছে যে কি ধরনের অ্যাকাউন্টেবিলিটিতে তাদেরকে আনতে হবে, বা তাদেরকে কিভাবে ইকুইপ করব যাতে ওইটা একটা প্রফিট সেন্টারে পরিণত হয়, কস্ট সেন্টার না? ইয়েস, প্রফিট সেন্টারে। যদি ডিজাইন টিম বলি তাহলে হচ্ছে যে আমাদের কস্ট ইফেক্টিভ ডিজাইন টিম লাগবে এবং এটা অ্যাকাউন্টেবল করতে হবে যে তুমি আমার কাস্টমার থেকে যদি আমার ইয়ারলি 1000 ডিজাইন আসে ওটা করতে হবে, পাশাপাশি প্রয়োজনে যদি তুমি আমাকে মনে করো তোমার এই 1000 স্টাইল তৈরি করার জন্য তোমার যে ওয়ার্কফোর্স আছে, ওয়ার্কফোর্স সাফিসিয়েন্ট না, তুমি একটা ওয়ার্কফোর্স করো যাদেরকে দিয়ে তুমি ইন হাউস ডিজাইন করবে, যেটা আমি কাস্টমার কাছে সেল করব। আচ্ছা, হ্যাঁ, বাট সেটা হতে হবে লজিক্যাল, সেটা সে ফিজিবিলিটি দেখাতে হবে যে তার এই ম্যানগুলো অকুপাইড থাকে, তারা কাস্টমারের ডিজাইন করতে গিয়ে অকুপাইড থাকে, এই কারণে তারা ইনহাউস ডিজাইন করতে পারে না। আদারওয়াইজ এই ডিজাইন টিমটা হয়ে যায় যে কোম্পানির জন্য একটা লাইবিলিটি। লাইবিলিটি কেন আমি বলবো, এই ডিজাইনটা কিন্তু সে জাস্ট কপি পেস্ট করছে, কোনো ইনোভেশন নাই, কোনো ইনোভেশন নাই। হ্যাঁ, এটা জাস্ট কপি পেস্ট। হ্যাঁ, এই ডিজাইনটা যদি না করে আমি তো অর্ডার পাচ্ছি না, ট্রু, অর্ডার পাচ্ছি না, কিন্তু তার যে কস্টিং, তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে ইনভেস্টমেন্ট, কারণ ডিজাইন রুমে একটা ডিজাইন স্টুডিওতে বিশাল ইনভেস্টমেন্ট লাগে, কারণ এটা অনেক বেশি ডেকোরেটেড হতে হয়, এটা লাইটিং সবকিছু মিলে, সেই আরওআইটা বলবো যে মাইনাস ফিগারে থাকে মালিক পক্ষের, ওনারদের। সো এটাকে আমি ডেফিনেটলি প্রফিটেবল করতে হবে, যেরকম টার্গেট থাকে মার্চেন্টের, যে তুমি ইয়ারলি যদি এত মিলিয়ন অর্ডার আনতে না পারো, এইটা তোমার রেসপন্সিবিলিটি। সেম ভাবে ডিজাইন টিমের রেসপন্সিবিলিটি থাকতে হবে, তুমি এত ডিজাইন আমার ইয়ারলি সেল করতে হবে। ইউজ ইউর ম্যাক্সিমাম ইনোভেশন টু মেক এ গুড ডিজাইন ফর এ কাস্টমার। ডেটা অ্যানালাইসিস, তারপর ইন্টেলিজেন্স, মার্কেট ইন্টেলিজেন্স গুলো কালেক্ট করতে হবে। আমি তো এটা লয়ালিটি পাবো লাইফ টাইম, এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। আমি দেখলাম যে কিছুদিন আগে শ্রীলঙ্কান একটা জায়ান্ট কোম্পানি, তারা হচ্ছে যে 100টা প্রোডাক্ট নিজস্ব লয়ালিটিতে সেল করতেছে কাস্টমার ব্র্যান্ডে। সো আমরা যদি এই ধরনের কোনো লয়ালটি, কি বলবো, মানে আমাদের নিজস্ব ডিমান্ড, নিজস্ব ডিজাইন এবং নিজস্ব ডিজাইনারের মাধ্যমে ডিজাইন করে প্রডিউস করে কাস্টমারকে সেল করতে পারি এবং লয়ালটি নিতে পারি,
রয়্যালটি নিতে পারি, ইন দ্যাট কেসে আমরা কিন্তু প্রফিট নেওয়ার চিন্তা করতে হচ্ছে না সেক্ষেত্রে। হ্যাঁ, আমার আমার এই রয়্যালিটি তো আমার লাইফ টাইম, এই স্টাইলটা যতদিন মার্কেটে চলবে আমি রয়্যালিটি পাবো। ওটা কাস্টমারের সাথে আমার এগ্রিমেন্ট কিভাবে হলো, যে আমি 5%, 10%, হোয়াট এভার দ্য এগ্রিমেন্ট আমার কাস্টমারের সাথে, এইটা যতদিন মার্কেটে চলবে 10% রয়্যালিটি আমার। রাইট। হ্যাঁ, সো এই ডিজাইন টিমটাকে অবশ্যই কস্ট এফেক্টিভ করতে হবে। আদারওয়াইজ আমি শুধু ওই কাস্টমারের সিএম এবং এফওবি দিয়ে আমার সাস্টেইনেবিলিটি হবে না। এবং এই ডিজাইন টিমটাকে আরেকটা কাজ যেটা করতে পারে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কাস্টমার ডিজাইন টিমের সাথে তাদের একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। ওকে। আমি ডিজাইন করলাম, আমি মিডল পার্ট পর্যন্ত করে আমি কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ, কাস্টমার কখনো আমাকে বলবে না যে তুমি এই ডিজাইনটা তৈরি করে পাবে, আমি রিলেশনশিপ তৈরি করতে পারি ডিজাইন টিম থেকে। আমি এই ডিজাইনটা এতটুকু তৈরি করলাম, তুমি একটু বলো যে তোমার ডিজাইনটা পছন্দ হচ্ছে কিনা। তাহলে সে বলবে যে যদি রিলেশনশিপ ভালো থাকে সে বলবে যে না তুমি একটু বাটনটাকে ডাবল বাটন করো, অর যদি এটা ফর্মাল হয় যে না এখানে একটা মিডল একটা কন্ট্রাস্ট সুতা দাও, থ্রেড দাও, হ্যাঁ এরকম বলতে পারে। দেন সে ডিজাইনের ফার্স্ট স্টেজটা কমপ্লিট। এটা করে সে আরেকটা ডিজাইন করে ওই ফার্স্ট স্টেজ ও যতটুকু দিয়েছে কাস্টমাইজ করে দিয়েছে, নেক্সট স্টেজে দেখো আমি তোমার ফার্স্ট স্টেজটা, যদি ফার্স্ট স্টেজ ওকে হয় তাহলে ডিজাইনের নেক্সট স্টেজটা যে আমি এবার এটুকু করেছি তুমি একটু দেখো। এটা পুরোটাই হবে যে রিলেশনশিপ। আচ্ছা। কাস্টমার ব্র্যান্ডের ডিজাইন টিমের সাথে রিলেশনশিপে। আর কাস্টমার তো প্রায় সময় ভিজিট করে, তাদেরকে বলতে পারে তোমাদের ডিজাইন টিমকে, তারা তো ডিজাইন টিম আসে, তাদেরকে দেখাতে পারে আমরা এই ডিজাইনগুলো তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের কোনো পছন্দ হয় কিনা বা তোমরা কিছু কাস্টমাইজ করতে পারো কিনা দেখো আমাদেরকে বলো। আমরা রয়্যালিটি 50-50 শেয়ার করলাম, আর তুমি সেল করলে আমাকে রয়্যালিটি 40-60, 30-70 দাও, বাট আমার ডিজাইনটা লাইফ টাইম আমি দিয়ে দিলাম। দেন আমার যদি একটা স্টাইল, আমি তো 100 স্টাইল সেল করি ইয়ারলি, আমি যদি 30% রয়্যালিটি পাই, ডিজাইন টিমের যে ইনকাম, ও ইনকাম দিয়ে একটা ফ্লোর চালানো সম্ভব শুধুমাত্র ডিজাইন স্টাইল সেল করার রয়্যালিটি দিয়ে। সো বেসিক্যালি অ্যাকাউন্টেবিলিটি দিয়ে শুরু করতে হবে। এটা 100% অ্যাকাউন্টেবিলিটি করতে হবে। আপনি শুরুতে বলতেছিলেন যে যখন আমরা স্ট্র্যাটেজি ফর্মুলেট করি, স্ট্র্যাটেজি ক্যাসকেড করে দিচ্ছি ডিপার্টমেন্ট হেড, তারপর হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, তাদেরকে যার যার টার্গেট দেয়া হচ্ছে, ওইখানে অ্যাকাউন্টেবিলিটিটা ক্রিয়েট করতে হবে। তো যখন আমরা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে ফেল করি, বেসিক্যালি এটা একটা বড় রিজন যে স্ট্র্যাটেজি এক্সিকিউশন করতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, যেমন এটা কেপিআই এর মাধ্যমে হতে পারে, এবং কেপিআই রিভিউ হতে পারে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এই জিনিসটাও কি স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, এটার সাথে কাজ করবে এইচআর এবং স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট। ওকে। এবং আমি বলবো না যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি সাস্টেইনেবল, এটা চেঞ্জেবল। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমি এই বিল্ডিংটা আমি 2 তলা তুলবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি 2 তলা তুললে এটা আরওআই আমার যত স্লো স্টেডি হবে। আমি যদি 4 তলা তুলি আমার ফ্লো বাড়বে, আমার আরওআই ফাস্ট হবে। আচ্ছা, আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারি, বাট ওই স্ট্র্যাটেজি কিসের উপরে চেঞ্জ করবো? দেন আমি যাবো মার্কেটিং টিমের কাছে, যে আমি 2 তলার একটা লাইন লেআউট করেছিলাম 2টা ফ্লোরের, এটাকে আমি 4টা ফ্লোরের লাইন লেআউট করতেছি। তুমি একটু মার্কেটে স্টাডি করো যে মার্কেটে আসলে ওইটার ডিমান্ড আছে কিনা, আমি এই ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছি জন্য এইগুলা করব। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে বলতে পারে মার্কেটিং টিমের সাথে অ্যালাইন থাকো, ওরা কোন কোন স্টাইলের জন্য মার্কেটিং করতেছে, ওই মেশিনগুলা কোথায় কোথায় আছে, ওটার প্রাইসিং কেমন, কারা সবচেয়ে চিপ প্রাইসে দিবে, প্লাস কোয়ালিটি, কারা আমাদেরকে ভালো প্রপোজাল দিবে, ভালো অফার দিবে। এই স্ট্র্যাটেজিগুলো যদি আমি 1 ইয়ার আগে থেকে শুরু করি, আমার এটা সম্ভব। কিন্তু আমাদের দেশে যেটা হয়,
আমাদের ROI রিটার্নটা কেন কম হয় আমি একটু বলি। আমি যেটা ফিজিক্যাল স্টাডি করে পেলাম, আমার সব রেডি, আমার মেশিন রেডি না। বাট আমার মালিক, আমার ওনার বলল 2025-এর এপ্রিলে আমার টোটাল স্ট্রাকচার রেডি হয়ে যেতে হবে, আমার প্রোডাকশনে চলে যেতে হবে। ওকে। আমার ইঞ্জিনিয়ারিং কিন্তু তাদের ডিসেম্বরে ওরা বললো যে আমি ফ্যাক্টরি রেডি করে দেবো, ইঞ্জিনিয়ারিং টিম ডিসেম্বরে ফ্যাক্টরি রেডি করে দিল। আমার একটা শিপমেন্ট আসতে লাগে 90 ডেজ, মানে এলসি খোলার পরে। হ্যাঁ, আমি এখন যাব মার্কেটে কার কাছে এই মেশিনারিজগুলো আছে। কিছু মেশিনারিজ কিন্তু আমাকে বানাতে হয়, স্পেশালাইজ মেশিনারি, স্টক থাকে না, সে অর্ডার করার পরে বানাবে। তখন আমার করতে হয় কি, তখন ওর সাথে আমার নেগোসিয়েশন করতে হয় প্রাইস নিয়ে। সে বলবে যে আমি এখন এত শর্ট টাইমে এই প্রাইসের মধ্যে পারবো না। কিন্তু আমি যদি 6 মান্থ আগে শুরু করে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে খোঁজ নেই যে তোমার বিল্ডিংটা তুমি আসলে হ্যান্ড ওভার কবে, ও যদি বলে যে আমি যদি এটা সাপোজ অগাস্টে চেক করি, ডিসেম্বর 2024 অগাস্ট, তাহলে বেটার। আমি 2024 অগাস্টে চেক করলাম, ডিসেম্বরে তারা হ্যান্ড ওভার করবে। আমার রানিং টাইম হচ্ছে এপ্রিল 2025। দ্যাট মিনস আমি মাঝখানে একটা 8 মাস সময় পেলাম। এই 8 মাসে আমি 1 থেকে 1.5 মাসের ভিতরে আমি বিভিন্ন সোর্সগুলা করলাম ওয়ার্ল্ডের। আচ্ছা, এই সোর্সগুলা করে আমি স্পেশালাইজ মেশিন কারা কারা বানা, আমি কি কি প্রোডাক্ট করব, ওই প্রোডাক্ট মার্কেটিং টিম আমাকে বলে দিল যে আমি এই ধরনের প্রোডাক্ট করবো, আমার এই মেশিন লাগতে পারে। টিম বলেছিল যে, বা এক্সপার্টাইজ প্রোডাকশনের টিম বলে যে এইগুলোর জন্য এই মেশিন লাগবে। আমার কাছে প্রকিউরমেন্ট, স্টোর এবং ইনভেন্টরি টিম বলে দিব যে আমার কাছে এই মেশিন আছে, স্টক, আমার কাছে এই মেশিনগুলো লাগবে, এই মেশিনগুলো আমার কাছে নেই। হ্যাঁ, এই টিমগুলো যদি কোলাবোরেশন থাকে তাহলে আমি অনেক লেস কস্টে আমি মেশিন আনতে পারবো, আমার ROI-টা তত দ্রুত রিটার্ন হবে। কিন্তু এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমাদের আসলে হয় না। এই কারণেই আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা ফেল করি। সেটা ফেল করার একটা বড় রিজন ইন্টার ডিপার্টমেন্ট কোলাবোরেশনটা থাকে না। আমি টিম করে দিলে হবে না, টিমের ভিতরে কোলাবোরেশনটা থাকতে হবে। এটা ট্রু। কোলাবোরেশন এখনকার মডার্ন, আগে কি হতো দেখা যাচ্ছে যে কোনো একটা আবিষ্কারের জন্য একজন সায়েন্টিস্ট একাই অনেক কিছু করে ফেলতো। বাট এখন মডার্ন কালচার হচ্ছে যে কোলাবোরেশন হতে হবে। উইদাউট কোলাবোরেশন আসলে আমরা কোনো ইনোভেশন করতে পারি না এখন। তো হ্যাঁ, ডিপার্টমেন্ট সাইলো যখন ক্রিয়েট হয় দেখা গেছে প্রত্যেকের তার নিজস্ব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছে, তখন আসলে স্ট্র্যাটেজিটা এক্সিকিউশন হয় না। তার মানে আমরা বেশ কয়েকটা জিনিস আইডেন্টিফাই করলাম। একটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, তারপর হচ্ছে যে ডিপার্টমেন্টের মধ্যে কোলাবোরেশন। আমাদের দেশে যেটা হয় যে আমরা একটা রাস্তার কাজ শেষ করলাম, কিছুক্ষণ পরে আবার ভেঙে আবার গ্যাসের লাইনের কাজ, হ্যাঁ, তার পানির লাইনের কাজ করতেছি, মানে এগুলো আসলে আনপ্ল্যান্ড সিচুয়েশন। তো এই সেম জিনিস, আমাদের তো সেম ব্লাড, তো দেখা যাচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতেও যখন আমরা কাজ করি তখন সিমিলার জিনিস। একজন একটা কাজ করছে, কমিউনিকেশন হয় নাই ঠিক মতো আরেকজনের সাথে, ওই কাজটা আবার করতে হচ্ছে, অনেক সময় রিওয়ার্ক করতে হচ্ছে, ভেঙে আবার নতুন করে করতে হচ্ছে। তো এটা ঠিক যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে স্ট্র্যাটেজিটা প্রপারলি এক্সিকিউট করতে গেলে ডেফিনেটলি সবাইকে একটা অ্যালাইনমেন্টের মধ্যে আনতে হবে, সবার কাছে হয়তো ভিজিবল হইতে হবে যে জিনিসটা কিভাবে হবে। আপনি যেটা বললেন মেশিনের এক্সাম্পল, এটা দেখা যাচ্ছে যে সব রেডি আছে, মেশিন রেডি নাই। এখন কি করতে হবে? এখন নতুন করে মেশিনের চিন্তা করতে হবে, বাকি সবকিছু রেডি করে আমরা ফেলে রাখতেছি। এরকম অনেক জায়গায় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার হাফ ডান হয়ে আমাদের পড়ে থাকে। তো এনিওয়ে, তো আমাদেরকে এখন বেসিক্যালি প্ল্যান করতে হবে, স্ট্র্যাটেজি সেট করতে হবে। আমরা এবার একটু কস্টিং এর, ম্যানুফ্যাকচারিং বা অপারেশন পার্টটাতে আসি। এরপরে আমরা একটু ক্যারিয়ার নিয়েও কথা বলবো। তো অপারেশনের পার্টটাতে যদি চিন্তা করি, দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেহেতু কস্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে, ম্যান পাওয়ার কস্ট বাড়তেছে, ইউটিলিটি কস্ট বাড়তেছে, তো এর ফলে আমরা স্ট্রাগল করতেছি। অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে তাদের বটম লাইন মিট করতে পারছে না। এখন স্ট্র্যাটেজিটা কিভাবে হয় আপনি যদি বলতেন, মানে আমরা যতটুকু চিন্তা করি যে ওকে দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি, যে টপ লাইন 5 বছরে কোন বছরে কত বিজনেস আমি করব, এটা হচ্ছে যে কাইন্ড অফ হাই লেভেল স্ট্র্যাটেজি। এরপরে আবার মার্কেটিং এর স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি এক্সপ্লেইন করছেন। তারপর হচ্ছে যে
মার্কেটিং এর পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের স্ট্র্যাটেজি থাকতে পারে, হুম, হুম। যেমন আপনি বললেন যে কোলাবোরেশন করে, তারপর হচ্ছে কোন সময় কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে এটা আগে থেকেই জানা, ওইভাবে প্ল্যান করা, এটা আরেকটা স্ট্র্যাটেজি। হুম, হুম। তারপর হচ্ছে যে ফাইনান্সিয়াল একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে ওকে ফান্ডিং কোথা থেকে আসবে, আপনি শুরুতেই বলছেন হুম। যেটা কি আমার ইনকাম থেকে আসবে, নাকি হচ্ছে যে ব্যাংক থেকে আসবে, নাকি নতুন করে ইনভেস্টমেন্ট হবে, কোন সোর্স থেকে আসবে আর কি, বা এনাফ পরিমাণ অর্ডার আমার ওই সময় থাকবে কিনা যেটা থেকে আমি ইন্টারনালি ক্যাপাবল হব ওই ফান্ডিং করার জন্য। তো এটা আবার আরেকটা স্ট্র্যাটেজি ফাইন্যান্সিয়াল। আবার আপনি বলছেন যে সেটার জন্য আমি হয়তো ফ্লোর রেডি করব, ম্যান পাওয়ার রেডি করব, সো এইচআর এর স্ট্র্যাটেজির ব্যাপার আছে যে কতজন ম্যান পাওয়ার আমি অনবোর্ড করব, কারণ ম্যান পাওয়ার অনবোর্ড করার পর যদি আমরা ক্যাপাসিটি বুক না করতে পারি এটা বিশাল একটা হ্যাঁ, লায়াবিলিটি এটা আমার আবার লাইব্রেরি। হ্যাঁ, সো এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে। তো আমাদের দেশে তার মানে এইচআর কেও এখানে অ্যালাইন করতে হবে যে আসলে সে কিভাবে তার স্ট্র্যাটেজিটা সেট করবে। তাহলে এখানে তো অনেকগুলো স্ট্র্যাটেজি হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে হাই এইচআর লেভেল স্ট্র্যাটেজি। নট অনলি নিলেই হবে না, এইচআর স্কিল পিপল নিতে হবে। যদি আমি সব আচ্ছা। স্কিল নেই তাহলে মানে হাই স্যালারি একটা ফাংশন চলে আসে। হুম। আমাকে স্কিল এবং মিড স্কিল নিতে হবে, বাকি যারা স্কিল না তাদেরকে আমি ইন হাউস ট্রেনিং করতে পারি। ওকে। হ্যাঁ, এক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, আমরা হামিমে করেছি কি আমাদের একটা ট্রেনিং সেন্টার তৈরি করেছি। আচ্ছা। ওখান থেকে আমরা জাস্ট একদম মানে রুট লেভেলের ফ্রেশারদেরকে আমরা আমাদের পুরো সেট আপ একটা গার্মেন্টসে যা যা আছে হুম। ওখানে ওয়াশিং, ড্রাই প্রসেস, সুইং সবই আছে। ওটা শুধু ট্রেনিং সেন্টার, আচ্ছা। আমাদের ঢাকার বাহিরেই করা। ওই ট্রেনিং সেন্টারে ওরা শুধুমাত্র ট্রেনিং নিবে, ওকে। ট্রেনিং নিবে। এটা কি ইন্টারনালি ট্রেনিং দেওয়া হয়? ট্রেনারও কি ইন্টারনালি ট্রেনিং ইন্টারনাল? দেওয়া হবে, ট্রেনারও ইন্টারনাল? ট্রেনার ইন্টারনাল। আচ্ছা। ওখানে আমার আই আছে, আমার সব আছে। হুম। মানে একটা প্রোডাকশন ফ্লোরের যা যা দরকার, যে যেদিকে যেতে চাইবে সে সেদিকে যেতে পারবে। আমি ও চিন্তা করলাম ওয়াশিংয়ে যাব, ওকে। আমি ওয়াশিং নিয়ে কাজ করব, আমি ওয়াশিং নিয়ে ট্রেনিং নিব, সে ওয়াশিংয়ে যেতে পারবে। তো এইভাবে আমরা হামিম লাস্ট ইয়ার আমরা শুরু করেছি, অলমোস্ট 7-8 মান্থস শুরু হয়ে চলে আসছে। তো এটা করে আমার যে লাভটা হয়েছে, আমার এইচআর এখন করবে কি ওখান থেকে নতুন একটা ফ্যাক্টরি কিছু সোর্স করবে, সব তো আর আমি ওখান থেকে নিতে পারবো না, কিছু আমার আউটসোর্স করবে, কিছু আছে বিভিন্ন জায়গা থেকে এই ফ্যাক্টরি থেকে আনতে হবে, কিছু ওই ট্রেনিং হাউস থেকে নিয়ে আসবে যাদেরকে আমি শুরুতে হাই স্যালারি দেওয়া লাগবে না, বাট ওরা অলরেডি স্কিল হয়ে গেছে। স্কিলড। এই স্ট্র্যাটেজিটা বুঝছেন আপনি? আপনি কিন্তু মানে এমন না যে আমাকে সবসময় হাই ভ্যালু পিপল মার্কেট থেকে নিয়ে মার্কেট আসতে থেকে হবে, আনতে হবে, আমার কস্ট বাড়াইতে হবে, জিনিসটা না। এরকম না। আমি কিন্তু তাকে স্কিল করে ফেলছি, কিন্তু তাকে আমি বেতন দিব মানে একদম নন স্কিল না, তাকে আমি মেড স্কিলের স্যালারি দেবো, কারণ আমি তো তার পিছনে ইনভেস্ট করেছি। রাইট। তার জন্য এটা ভালো, হ্যাঁ। যখন আমি তার পিছনে ইনভেস্ট করব তার স্কিল বাড়বে, পার্সোনালি সে কিন্তু বেনিফিটেড হচ্ছে। সো বেসিক্যালি এমন না যে তাকে এখন হাই পে করতে হবে, না, আমার হাই পে করতে হচ্ছে না। আমি কিন্তু তার পিছনে দীর্ঘ 3 মাস 6 মাস আমার একটা নিউ সেট আপ, ফুল সেট আপ ইনভেস্ট করেছে। নাহলে তো সে ঢাকা শহরে এসে কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করতো, বা ট্রেনিং সেন্টারগুলো মেশিনগুলো তো হচ্ছে অর্ডিনারি মেশিন যেটা টেইলারিং শপে থাকে, কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের মেশিনগুলো হচ্ছে যেগুলো আমরা গার্মেন্টস মেডে ইউজ করি, সেম মেশিনসগুলো। আচ্ছা। অত এতে করে হয় কি সে ট্রেন আপ হচ্ছে, আমি ওকে এনে এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা। সো বেসিক্যালি ইন হাউস ট্রেনিং দেয়া হচ্ছে যাতে করে আলটিমেটলি আমাকে হাই ভ্যালু রিসোর্স সবসময় বাইরে থেকে নিতে না হয়, এবং ট্রেনিংটাও ওই রকম যে এক্সপেন্সিভ তা না, ইন হাউস ট্রেনার দিয়েও আমার ট্রেনিং করানো যাচ্ছে, এমন না যে আমাকে ফরেন ট্রেনিং দিতে হচ্ছে, এক্সটার্নাল পিপল নিয়ে আসতে হচ্ছে, নট লাইক দ্যাট। সো বেসিক্যালি অনেক কিছুই করার আছে। স্ট্র্যাটেজিক্যালি কেউ যদি মুভ করে তাহলে আসলে তার এইভাবে এখন যে স্ট্রাগল গুলো হচ্ছে এগুলো অ্যাভয়েড করা সম্ভব। আচ্ছা, এখন এই যে স্ট্র্যাটেজি সেট করা, একটা তো হচ্ছে যে আমরা পিপলকে ডিরেকশন দিচ্ছি বা স্ট্র্যাটেজি সেট করছি, তাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এখন যে এই স্ট্র্যাটেজিটা সেট করবে তার লেভেলটা কিন্তু একটু ডিফারেন্ট জায়গায়, বিকজ তার স্ট্র্যাটেজির উপর বেস করে মার্কেটিং হচ্ছে, অপারেশন, এইচআর, ফিনান্স সব চলতেছে, সাপ্লাই চেইন প্ল্যানিং যাই বলি। তো এই স্ট্র্যাটেজি সেট যে করব, এখন এই স্ট্র্যাটেজি কোন একটা অর্গানাইজেশন যেখানে আসলে কোনো স্ট্র্যাটেজিক টিম নাই,
না আমরা ধরে নিই মোস্ট অফ দ্য অর্গানাইজেশন নেই। দেখা যায় আমাদের অডিয়েন্স যারা শুনতেছে অনেকের অর্গানাইজেশনে কোনো স্ট্র্যাটেজিক টিম নাই না। এবং তাদের ফ্যাক্টরিটা স্ট্রাগল করতেছে। তো এখানে আপনার সাজেশনটা কি যে তারা কিভাবে এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা শুরু করতে পারে? এখানে আমাদের এই পডকাস্ট অনেক ওনার বা হচ্ছে ডিরেক্টর তারাও দেখে থাকেন, তো তাদের হয়তো মনে মনে ভাবতে পারেন যে ওকে আমার কোম্পানিতে আমি স্ট্র্যাটেজি সেট করতে চাই যাতে আমাকে স্ট্রাগল করতে না হয়, আমি ফিউচার প্রুফ হতে পারি। তো তারা আসলে শুরুটা করবে কিভাবে? আচ্ছা, যদি আমি এটা বলি, এটা আসলে আমাকে, যেহেতু আমার মার্কেটে স্ট্র্যাটেজিক পিপল নেই, এটা রিসোর্সটা খুবই নেই, সো আমি এই কাজটা করতে পারি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখানে হয়তো অনেক বড় বড় ওনাররা দেখবে, তারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, তাদের হয়তো আরো অনেক বেশি চিন্তা থাকতে পারে, অনেক বেশি ইনোভেশন থাকতে পারে, বাট আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এখানে দরকার নেই যে আমার একদম স্ট্র্যাটেজিক কাউকে স্টাডি করছে, স্ট্র্যাটেজিক হায়ার ম্যানেজমেন্ট, হায়ার এডুকেশন করেছে ওরকম কাউকে আনতে হবে। আচ্ছা, এটা 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 হলে খুব ভালো, কারণ সে ওইটার উপর এডুকেশন, তার সবকিছু ব্যাকগ্রাউন্ড এটা হলে ভালো। যেহেতু নেই, তাহলে আমি কি করতে পারি, আমি একটা টিম করতে পারি। ওকে, সবগুলো মানে অপারেশন টিম করতে পারি, ওকে, এবং ওখানে কেউ লিডার হবে না। সাপোজ আমি 10টা ডিপার্টমেন্ট থেকে 10 জনকে এনে টিম করে দিলাম, ক্রস ফাংশনাল টিম। ক্রস ফাংশনাল টিম, সবাই হতে পারে জিএম, সিনিয়র জিএম অর এজিএম, এরকম হতে পারে, এবং তাদেরও কিন্তু নিজস্ব কিছু ডিপার্টমেন্টাল ওয়ার্ক আছে। এটা তার ডিপার্টমেন্টাল ওয়ার্কের বাহিরে, বাট সে অ্যাকাউন্টেবল কোম্পানিকে সাস্টেইনেবল করা, কোম্পানিকে রান করার জন্য। কারণ কোম্পানি যদি না থাকে সে তো থাকবে না। সো এইটার জন্য সে রেসপন্সিবল কোম্পানিকে রান করার জন্য, কোম্পানিকে এইটা করে টিম করে। এখানে কেউ টিম লিডার না, সবাই লিডার। আচ্ছা, সবাই মালিক পক্ষ তাদের ভিশন দিয়ে দিবে, আমার আগামী 2030 আমার টার্গেট হচ্ছে 1.5 বিলিয়ন অর 500 মিলিয়ন বিজনেস আমি করব, আমি আরো 2টো ফ্যাক্টরি বাড়াবো, বা কয়টা ফ্যাক্টরি বাড়াতে হবে তোমরা সবাই মিলে ঠিক করো। কতটা ফ্যাক্টরি বাড়ালে আমি এই টার্গেট রিচ করতে পারবো, আমার কারেন্ট ইনভেস্টমেন্ট থেকে, আমার কোথা থেকে ইনভেস্টমেন্ট আসতে হবে, এটা সিএফও কাজ করবে। তো এটা করে কাউকে টিম লিডার, সবাই টিম লিডার। আচ্ছা, ওদের ভিতরে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে, ওদের ভিতরে রেসপন্সিবিলিটি তৈরি করতে হবে, এবং সবচেয়ে বেশি দরকার বিষয়টাকে, কোম্পানিটাকে ওন করতে হবে। আচ্ছা, আমি যদি কোম্পানিটাকে ওন করি, যে ওনার ইজ নট দ্য লাস্ট ফাইনাল ওনার অফ দিস কোম্পানি, আই এম অলসো ওনার অফ দিস কোম্পানি। ওনারশিপ ডেভেলপ করা, আমার ওনারশিপ ডেভেলপ করতে হবে। আমি যদি নিজেকে মনে করি যে আমি কোম্পানি ওনার, আমরা এই 10 জনই কোম্পানি ওনার, তাহলে কিন্তু সম্ভব। তাহলে আমার দরকার নেই আমার স্ট্র্যাটেজিক টিম এনে এটা করা, ওরাই কিন্তু স্ট্র্যাটেজিক টিম। টিমটা ইন্টারনালি ফর্ম হচ্ছে, টিমটা এমন না যে এক্সটার্নাল পিপল নিয়ে আসতে হবে এটার জন্য, বা ফরেনারকে নিয়ে আসতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনার ফরেনার হলে $5,000 দিতে হবে, $10,000 দিতে হবে, রাইট। হ্যাঁ, বাট আপনার এই টিমটাকে দিয়ে করেন, ইন্টারনাল টিমটাকে প্রত্যেকটা তাদের। এবার যেটা মালিক পক্ষ যেটা করতে পারে, ওর কোম্পানি এমডি যেটা করতে পারে, সে যেই হোক, ডিরেক্টর, এমডি যেটা করতে পারে, এটা তো তাদের রেগুলার জবের বাইরে একটা, তাদের ডেস্ক জবের বাইরে আরেকটা জব, তাকে অ্যাকাউন্টেবল করে দিয়েছেন আপনি। তাদেরকে একটা টার্গেট সেট করে দেন, 6 কোয়ার্টারলি তোমার এই টার্গেট, অর 6 মান্থ অর 1 ইয়ার, তুমি এই টার্গেট অ্যাচিভ করলে আমি তোমাকে একটা ইনসেন্টিভ দিয়ে দিব। দেন সে অটোমেটিক্যালি মোটিভেটেড হবে, সে কাজ করতে, তারা পুরা টিম। কারণ এখানে যদি এই সাইকেলটাতে একজনও যদি কাজ না করে, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি হবে না, তাই না? একটা গ্যাপ যদি থাকে, পুরো সাইকেলটা আর হবে না, টার্গেট ফিল হবে না। সবাই তখন ওনারশিপ নিয়ে কাজ করবে, তাদেরকে একটা ইনসেন্টিভ দিয়ে দেয়। আচ্ছা, তাদের মোটিভেশন, এটা তাদের কোনো স্যালারির সাথে না, তাদের কোনো কিছু না, এটা তাদেরকে একটা প্রফেশনাল রিওয়ার্ড দেওয়া। তারা মোটিভেট হলো, দেন যেটা নেক্সট 1 ইয়ার পরে সে কিন্তু আরো হ্যাপি হয়ে, বা সে আরো খুশি হয়ে, সেটাকে তারা ট্রাই করবে 9 মান্থে শেষ করতে, or 10 মান্থে,
হুম এখন কোম্পানি চিন্তা করলো যে আমি 1,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করব এই প্রজেক্টটাতে, এবং এটা 2 বছরের, সেটা যদি আমার 24 মাসের জায়গায় 20 মাসে শেষ হয়, তার মানে আমার 4 মাস আমার সেভ। 4 মাসে কিন্তু আমার 1,000 কোটি টাকা আমার হয়তো খরচ হবে না, আমার টোটাল 24 মাস ধরে দেখলো যে আমার আর 100 কোটি টাকা সেভ হয়ে গেল। আমি ওখান থেকে 10% দিয়ে দিই এই 10টা মানুষকে, 5% দিয়ে দিই, যে তোমরা আমার টোটালের উপরে 100 কোটি টাকা সেভ করে দিয়েছ। এবং এটা শুধু ওই 10 জনকে দিলে হবে না, আচ্ছা, কারণ এটা এখানে জড়িত তাদের টিমমেটরা জড়িত। দ্যাট মিনস তার মানে এটা করতে পারে টোটাল এন্টায়ার সবাইকে, পুরো টিমটাকে যারা এটার সাথে কাজ করেছে, তাদের তো সব পরিশ্রমের ফলাফল। ফলে এটা এই ইনসেনটিভটা আমি ডিক্লেয়ার করলাম। এতে হবে কি, স্ট্র্যাটেজি মডিউল করবে, অটোমেটিক্যালি একটা স্ট্র্যাটেজি দাঁড়িয়ে যাবে, স্ট্র্যাটেজিক টিম, এবং এরাই লাইফ টাইম কন্টিনিউ করবে। দেন তাদের নেক্সট যারা জুনিয়র আছে তারা আস্তে আস্তে সুপিরিয়র পজিশনে যাবে। এটা এইভাবে সাইকেল হতে পারে। সো বেসিক্যালি প্রত্যেকটা অর্গানাইজেশনে, যেটা আপনার কথা শুনে আমরা বুঝতেছি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে এরকম কিছু রিসোর্স থাকার কথা, যারা হচ্ছে যে তাদের ডিপার্টমেন্টটাকে ভিতর থেকে লিড দিচ্ছে। হয়তো সে লিডার হিসাবে নাই, বাট সে ডাইনামিক, এনার্জেটিক, ইয়ং, এবং সে বেসিক্যালি বিজনেসটা বুঝে। তো কয়েকটা ডিপার্টমেন্ট থেকে এই ধরনের পিপল একত্রিত করে একটা ক্রস ফাংশনাল টিম ডেভেলপ করে তাদেরকে আমরা হচ্ছে রেসপন্সিবিলিটি দিতে পারি। এবং আপনি বলছেন যে তাদেরকে আমরা হচ্ছে যদি টার্গেট অ্যাচিভ করতে পারে, তাহলে আমরা তাদেরকে ইনসেন্টিভ স্কিমের মধ্যে আনতে পারি। সো এজন্য প্রবাবলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে একটা ভেরিয়েবল পে সিস্টেম থাকে। কারণ যখন ফিক্সড স্যালারি থাকে, আমি পারফর্ম করলেও যে স্যালারি, বেশি পারফর্ম করলেও সেম স্যালারি, অল্প পারফর্ম করলেও সেম স্যালারি, পারফর্ম না করলেও সেম স্যালারি। তো এই সময় আসলে মানুষ মোটিভেশন পায় না। যখন সে কোনো টার্গেট অ্যাচিভ করবে, তখন যদি আমরা তাকে রিওয়ার্ড দেই, ইনসেন্টিভ দেই, তখন সে, আপনি যেটা বললেন, সে হয়তো আরো কম সময়ে ওই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করবে, বা টার্গেটটা 100% থেকে বেশি অ্যাচিভ করার চেষ্টা করবে। এই জায়গাটাই হয়তো আমাদের দেশের অনেক ওনার বা যারা ডিরেক্টর বা হচ্ছে যারা পলিসি মেকার বা যারা অর্গানাইজেশনের অথরিটি আছেন, তারা অনেক সময় এই জায়গাটা দেখতে হয়তো মানে ওইভাবে দেখতে পান না, যে ওকে আমি ইনসেন্টিভ দিব, ইট উইল ইনক্রিজ মাই কস্ট। বাট আলটিমেটলি এটা আসলে রেভিনিউ গ্রোথে হেল্প করতেছে এবং কস্ট কন্ট্রোলেও হেল্প করতেছে। তো এনিওয়ে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আরেকটা বিষয় আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছিলাম, ফিউচারিস্টিক পার্ট। আমরা যেমন দেখেছি যে গত 300-350 বছর আগে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, মানে তখন হচ্ছে কি হচ্ছিল, অ্যাসেম্বলি লাইন চলে আসে, মেকানাইজেশন, তারপর এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলো আসে। বিভিন্ন থিওরি আমরা পড়াশোনা করে এসেছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। লিন ম্যানুফ্যাকচারিং, ইমপ্রুভমেন্ট, লট অফ থিংস আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো রিসেন্টলি আমরা তো জানি যে ইন্ডাস্ট্রি 1.0, 2.0, 4.0, বাট আমি কিছুদিন আগে এনভিডিয়ার সিইওর একটা পডকাস্ট শুনতেছিলাম। উনি বলেছিলেন যে রিয়েল রেভলিউশন হয়েছিল যখন প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, এরপর ওই লেভেলের একটা রেভলিউশন নতুন করে হয়েছে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন। ওনার মতে গ্লোবালি সবগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের স্ট্র্যাটেজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুড করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কস্ট কমানো সম্ভব, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বেটার ফ্যাশন ফোরকাস্টিং করা সম্ভব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ব্যাক অফিস যে ডকুমেন্ট প্রসেসিং বা প্রিপারেশনের কাজগুলো আছে এগুলো আরো ফাস্টার করা সম্ভব, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা হচ্ছে যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, কাস্টমারের ডিমান্ড, কনজিউমারের রিকোয়ারমেন্ট আরো বেটার বুঝতে পারবো। ইভেন আমি শুনলাম ওই এনভিডিয়ার সিইওর কাছ থেকে যে ফিউচারে এমন হবে যে সবকিছু পার্সোনালাইজড হয়ে যেতে পারে। কিরকম হতে পারে, যে যে জিনিসটা পছন্দ করে, ফর এক্সাম্পল আপনি আপনার ফোনে হয়তো জেনে যাবেন যে একটা নতুন প্রোডাক্ট আসছে অমুক ফ্যাশন ব্র্যান্ডের, আপনার পছন্দের ফ্যাশন ব্র্যান্ড, এবং আপনার পছন্দের সাথে এই কালার স্টাইল পুরোটাই আপনার সাথে ম্যাচ করতেছে, সো আপনার জন্য এটা ভালো হবে। এআই এজেন্ট আপনাকে রেকমেন্ড করবে।
বিজনেসের ক্ষেত্রে এআই এজেন্ট আপনাকে রিমাইন্ডার দিবে যে ওকে স্ট্র্যাটেজি এক্সিকিউশন কিন্তু এই জায়গায় গিয়ে আমার হ্যাম্পার হচ্ছে, এই টিমটাতে কোলাবোরেশনের সমস্যা হচ্ছে, এই জায়গায় অ্যাকাউন্টেবিলিটিতে প্রবলেম হচ্ছে, এই টিমের কেপিআই তে সমস্যা হচ্ছে, এই জায়গায় ডিলে হচ্ছে। তো এই জিনিসগুলা এআই এজেন্ট মানে খুব রিয়েল টাইম আমাদের যারা স্ট্র্যাটেজিক ডিসিশন নেবে তাদের কাছে এই ইনফরমেশন গুলো এক জায়গায় নিয়ে আসবে। তখন মানে একটা বড় ধরনের রেভলিউশন হবে। তো দেখা যাবে যে সবগুলা টিপিক্যাল জব, ডে টু ডে রুটিন জবের প্রয়োজন হবে না, এগুলো রিপ্লেসড হয়ে যাবে। তো তখন একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ক্রিয়েট হবে। বাট বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মোটামুটি চিপার, ফাস্টার এবং বেটার হবে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা নিয়ে আপনি কখনো থট দিয়েছেন কিনা যে ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে যে টেকনোলজি, ফিউচারিস্টিক, এগুলা কিভাবে আপনার স্ট্র্যাটেজিকে ইমপ্যাক্ট করতে পারে? হ্যাঁ, আমি যদি এই ক্ষেত্রে বলি, আমি প্রথমেই একটু বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি অলরেডি বলেছেন যে এটা আমার ম্যান পাওয়ার আনএমপ্লয়মেন্ট করবে। বাংলাদেশের মতো দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়বে, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু গ্রোথ রেট অনেক বেশি, আমাদের বার্থ রেট যেটা বার্থের গ্রোথ রেট জনসংখ্যা অনেক বেশি, রাইট, অলরেডি 20 কোটি, ডেনসিটি অনেক হাই, ডেনসিটি অনেক হাই। এখন আমি যদি ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনে দেই তাহলে দেখা যাবে যে আমার মেশিনই সুইং করে ফেলছে জাস্ট আমার কিছু প্রসেসে। আমার যেখানে এখন 60 মেশিনের লেআউট, আমার 60 মেশিনে থাকবে, অপারেটর 60 জন লাগবে না, অপারেটর 60 জন লাগবে না, আমার 40 জন অপারেটর, আমার কোনো হেল্পার লাগবে না, রাইট। আমার হ্যাঙ্গিং সিস্টেমে চলে যাবে, জাস্ট ওরা তুলে দিবে, এটা হ্যাঙ্গিং এ চলে যাবে অটো। এতে করে আমার যে প্রতিটা লাইনে 20 জন করে কমছে। বাংলাদেশে আমি এখন 3 মিলিয়ন ওয়ার্কার আমি ধরি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাহলে 20% যদি কমতে থাকে তাহলে আপনি চিন্তা করছেন 6 লাখ ওয়ার্কার অলরেডি আনএমপ্লয়েড হয়ে যাবে। এর সাথে হবে কি, বাংলাদেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে টোটাল সাপ্লাই চেনে জড়িত আরো 1 কোটি লোকের উপরে, যারা লেবেল সাপ্লাই দিচ্ছে, যারা পলি সাপ্লাই দিচ্ছে, কার্টুন সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন ফিনিশিং অ্যাক্সেসরিজ সাপ্লাই দিচ্ছে, তারাও কিন্তু জড়িত। নট অনলি গার্মেন্টস অ্যাক্সেসরি, গার্মেন্টস ওয়ার্কার। যখন এআই আসবে সেখানেও তো কিন্তু তৈরি হবে, মেশিনগুলো তৈরি হবে যে কম ম্যান পাওয়ারে আমার বেশি প্রোডাকশন, বেশি প্রোডাক্টিভিটি, ফাস্ট প্রোডাক্টিভিটি, রাইট। এটা একটা জিনিস তৈরি হবে। এবার যদি আমি আসি কোম্পানি পার্সপেক্টিভে, ডেফিনেটলি এআই ভালো, আমার কোয়ালিটি এনশিওর করবে, রাইট, আমার ফাস্ট প্রোডাকশন এনশিওর করবে। সবার শেষে আমাকে যেটা সবচেয়ে বেশি করবে যে আনরেস্ট রিডিউস করবে, লেস ম্যান পাওয়ার, ইমপ্যাক্টটা কম হবে, অনলি স্কিলড অপারেটররা কাজ করবে, কোনো হেল্পার থাকবে না, কোনো কিছু থাকবে না, অনলি স্কিলড অপারেটররা, তারা শুধুমাত্র তো প্রোডাকশন দিয়ে চলে যাবে এবং তাদের ভ্যালু কিন্তু অনেক হাই হবে, তারা অনেক হাই স্যালারিতে কাজ করবে, কারণ আমার বাকিটা তো কাজ করতেছে মেশিন। আনরেস্টটা কমবে, কিন্তু বাকি যে আনরেস্টটা দেশে তৈরি হবে আনএমপ্লয়মেন্টের, আমি তাদের জন্য কি করতেছি? আচ্ছা, তাদের জন্য কি আমরা নতুন কোনো বিজনেস ক্রিয়েট করতে পারবো? এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আর এটার সাথে যারা জড়িত, যারা আনতে চাচ্ছে, তারা অন্যভাবে চিন্তা করা দরকার যে এদের জন্য আমরা কি করব। আইদার এদেরকে কি আমরা স্কিল করব। এআই তো শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে না, সব ইন্ডাস্ট্রি, এআই তো অনেক ইন্ডাস্ট্রি, রাইট। দ্যাট মিনস আমার যদি আনি রেগুলেশনটা তৈরি করে আমি সবকিছুতেই তৈরি করতে হবে। আমার কস্ট যদি কমে যায়, আমার মার্জিন ভালো থাকবে, দেন ইনভেস্ট করতে পারবো আরেকটা বিজনেসে, আরেকটা কোম্পানি দাঁড় করানো সম্ভব, আরেকটা ফ্যাক্টরি দেওয়া সম্ভব। এই 20% ওইখানে আমি দিলাম। তার মানে ওয়ার্কার সবাইকেই কাজে লাগানো সম্ভব, কিন্তু আমার ক্যাপাসিটি হয়তো 1.5 গুণ দ্বিগুণ করা সম্ভব। হ্যাঁ, রাইট, করতে হবে। দেন তাহলে আনএমপ্লয়মেন্টটা তৈরি হবে না, আনরেস্টটাও থাকবে না, ওভারঅল আমি একটা পজিটিভ ভাইব পাবো। আচ্ছা, এরপরে যদি আমি আসি এআই তে, আমার ডাটা, আমাদের এখন ডাটা রাখতে হচ্ছে ম্যানুয়ালি অথবা এক্সেলে।
আমি এমইও বিগ ডাটার সাথে মিটিং করলাম, তারা আমাদেরকে একটা সিস্টেম দেখালো, স্যালারি ম্যানেজমেন্ট এবং এমইএস। আমার প্রতিটা মেশিনের সামনে একটা ছোট্ট ক্যামেরা ডিভাইস। ওকে। সে আজকের 8 ঘন্টা না, সে তার লাইফ টাইমে কি সেলাই করেছে, কত পিস নষ্ট করেছে, কত পিস কোয়ালিটি ডিফেক্ট হয়েছে, সব রেকর্ড হয়ে যাবে। এবং এটার উপরে তার পারফরমেন্স অটোমেটিক্যালি এআই জেনারেট করে দিবে। সে এই গ্রেডের, সে বি গ্রেডের, সে সি গ্রেডের। সো ইভালুয়েশনটা পারফেক্ট, তার ইভ্যালুয়েশন পারফেক্ট হবে। এখানে আর আমার বায়াসনেস নাই। বায়াসনেস থাকবে না যে ওর সাথে প্রোডাকশন ম্যানেজারের সম্পর্ক ভালো, এই জন্য তাকে একটু প্রমোশন দিল বা ইনক্রিমেন্টটা দিল, এখানে থাকবে না। এটা কিন্তু একটা ভালো সাইট। অপারেটররা, ওয়ার্কাররা কিন্তু এই জায়গা থেকে তারাও কিন্তু এটাকে উইলিংলি নিবে। হ্যাঁ, আমার আর এখন যে কাজ করার, সে কিন্তু এটা চিন্তা করবে যে না, আমার তো সমস্যা নেই, এটা আসলে তো আমার জন্য ভালো। কিছুদিন আগে জিটিভির ফেয়ার হচ্ছিল আইসিসিবিতে, আমি ওখানে আমিও গিয়েছিলাম। হ্যাঁ, তো প্রবাবলি আপনি হয়তো দেখেছেন যে সোয়িং মেশিন, ওখানে আমি দেখলাম যে একটা পকেট জয়েন হচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, অটোমেটিক্যালি পিক করতেছে দুইটা কাট প্যানেল, পিক করে সে জয়েন করে দিচ্ছে। সো ফিউচার যদি এটা হয়, তার মানে একজন অপারেটর ওই মেশিনটা চালাইতে, ওই মেশিন দেখো কয়েকটা মেশিন হলে আমার পুরা গার্মেন্টসের সুইং হয়ে যাচ্ছে। এমন না যে এখন যদি 60 মেশিনের লেআউট হয়, ওই টাইপের মেশিনে তো 60টা মেশিন লাগবে না। তো ইভেন এক মেশিনে ডিফারেন্ট টাইপের অপারেশন করা সম্ভব হবে। তো তখন যেসব অপারেটর কাজ করবে, ডেফিনেটলি ওরা হতে হবে ভেরি হাইলি স্কিল, কারণ সফিস্টিকেটেড মেশিন চালাচ্ছে। তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে মানুষের ইনকাম বাড়বে, বিকজ তারা হাই ভ্যালু কাজ করবে। যারা আনএমপ্লয়েড হচ্ছে, আপনি যেটা বলেন, তাদের জন্য যেহেতু মার্জিন থাকতেছে আমাদের, অপরচুনিটি, ওইটা দিয়ে আমরা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। ইভেন আমরা যদি সেম বিজনেসেও ইনভেস্ট করি, স্টিল আমরা তাদের জন্য জায়গা ব্যবস্থা করি। কারণ ওয়ার্ল্ডের ফ্যাশন ইন্ডাস্ট্রি $1.7 ট্রিলিয়ন, আমরা মাত্র $50 বিলিয়ন দিতে পারছি না। সো আমাদের আসলে দেয়ার মতো আরো অনেক স্কোপ আছে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই। আর আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশ অলওয়েজ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবেই থাকবে, বিকজ এখানে কনসেন্ট্রেটেড ম্যান পাওয়ার আছে। তো এটা ডেফিনেটলি ইভেন ইউরোপ বা ইউএস এর জন্য এটা একটা ভেরি স্ট্র্যাটেজিক জোন হিসেবেই থাকবে। আমরা আশা করি যতই তারা নিয়ার শোরিং বা হচ্ছে যে অনশোরিং এ যাচ্ছে বা রিশোরিং এ যাচ্ছে, বাট স্টিল কিছু অর্ডার তো আমরা পাবোই। এখন এখানে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ভিয়েতনাম, আমাদের কম্পিটিটর এখানে ভিয়েতনাম বা ইন্ডিয়া। তো এখন আমাদেরকে তাহলে ডিফারেন্ট কিছু অফার করতে হবে, যে ওকে নিয়ার শোরিং এ কিছু অর্ডার যাচ্ছে, যেমন আমরা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি যে এভরি ইয়ারে ইউরোপে $1 বিলিয়ন করে নিয়ার শোরিং হচ্ছে, মানে $1 বিলিয়ন করে অর্ডার ওদের ওখানে হচ্ছে, বিকজ ওদের দ্রুত ডেলিভারি দরকার। আমরা তো অনেক দূরে, সো আমরা হচ্ছে অফশোরে আছি, অফশোর কান্ট্রি ভিয়েতনাম। এখন মানে জাস্ট এটা ফাইনাল কোয়েশ্চেন যে আলটিমেটলি কোন ধরনের ইউএসপি আমরা অফার করতে পারি কাস্টমারকে ফিউচারে অ্যাজ এ অফশোরিং কান্ট্রি। আমরা তো আর 10 ডেজ ডেলিভারি দিতে পারবো না, বিকজ আমরা দূরে আছি। তো আমরা কি তাহলে কোয়ালিটিতে ফোকাস করব, অথবা আমরা সাস্টেইনেবল অ্যাট্রিবিউটে ফোকাস করতে পারি কিনা? কোন জিনিসগুলোতে ফোকাস করলে আমরা স্টিল কম্পিটিটিভ থাকতে পারি? আমাদের যেটা প্রথমে আমরা করতে পারি সেটা হচ্ছে যে সবার আগে আমাদের দরকার বাংলাদেশে আমাদের রিসোর্সগুলো আসলে স্ট্রং করতে হবে। আমরা এখনো ভালো ফ্যাব্রিক আনতে হলে আমাদের চায়না, পাকিস্তানে সোর্স করতে হয়। আমার 90 ডেজ, আমার নো প্রবলেম, আমি 10 ডেজ 11 ডেজে দরকার নেই। আমার যদি 90 ডেজ থেকে আমি কমাতে পারি, আমি যদি এফও মানে টোটাল লিড টাইমের, এলসি লিড টাইমের, তাহলে অটোমেটিক্যালি কাস্টমার কিন্তু স্টিল নাও আমি কিন্তু ওয়ার্ল্ডে কম্পিটিটর। আমার কিন্তু অ্যাডভান্টেজ আছে, কারণ আমার এখনো সবচেয়ে লো কস্টে ওয়ার্কার স্যালারি। রাইট। সো ভিয়েতনাম যে প্রায় একটা 5 পকেট যে প্রাইসে দিতে পারবে, সে যদি আগে দেয়, আমি কিন্তু তার থেকে 10 দিন পরে আমি অনেক কমে দিতে পারবো। সো অটোমেটিক্যালি কাস্টমার, হ্যাঁ, কাস্টমার সময় চাই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা রিলায়েবিলিটি এবং দ্রুত তার ফ্যাশনটা মার্কেটে আসুক, তার দ্রুত সেল হয়ে যাবে। কিন্তু কাস্টমার আবার এটাও চায় যে আমার আসলে প্রফিটটা থাকবে কিনা। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে আমার যদি প্রফিট না থাকে, তাহলে ওর বিজনেস করতে পারবে না, কারণ ওর ওখানে এক্সপেন্সিভ।
সো আমি এই জায়গাতে কিন্তু অনেকটুকু এগিয়ে আছি। কিন্তু আমার দরকার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্যাব্রিক মার্কেট, অ্যাক্সেসরিজ মার্কেট, এগুলাকে ভালো করতে হবে। আলটিমেটলি আমরা যদি নেক্সট লেভেলে যেতে চাই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো দেখা যাচ্ছে যে আমরা যে বিষয়গুলো ডিসকাস করলাম, এটা নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রির লোকজন শুনবেন। এখন অনেক সময় আমরা এটা ফিল করি যে বেসিক্যালি কতজন আমাদের যারা ম্যানেজমেন্ট স্টাফ আছে, আমি ওয়ার্কারদের কথা পরেই বলি, তো কতজন এই জিনিসগুলো বুঝবে বা বোঝার মতো তাদের অ্যাবিলিটি ক্রিয়েট হয়েছে, বা কতটুকু তাদের সেন্স ক্রিয়েট হয়েছে যে আমার ইন্ডাস্ট্রির জন্য কি করা দরকার। এখন এদের এই সেন্সটা ডেভেলপ করার জন্য কি করা যেতে পারে, বা তারা যাতে একটু ডিফারেন্ট থিঙ্ক করতে পারে। স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা তো সবার মধ্যেই দরকার, যে সে যে ডিপার্টমেন্টেই হোক না কেন। এই জিনিসটা মিসিং। আমরা তো দেখতে পাই যে অনেকে জাস্ট যতটুকু কাজ করে অতটুকু নিয়েই থাকে, আশপাশের কোনো কিছু জানে না, কিভাবে কস্ট ইফেক্টিভ করা যায় এই জিনিসটা নিয়ে তার কোনো চিন্তাই নাই। সে জাস্ট ডে টু ডে জব করেই যাচ্ছে। তার যে একটা কন্ট্রিবিউট করতে পারে, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এই ফিলিংসটাই তার মধ্যে নাই। মেজরিটি অফ দা আমাদের ম্যানেজমেন্ট স্টাফের মধ্যে এই জিনিসটা দেখা যায়। আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা। আমি এগ্রি করি। সো এটাকে আমরা যদি এলিভেট করতে না পারি, আলটিমেটলি মানে হয়তো অনেক কিছু ইভেন টপ লেভেলে অর কান্ট্রি লেভেলে যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে, আমরা বলি 2031 সালে $100 বিলিয়ন এক্সপোর্ট করব, বাট এটার জন্য যে রেডিনেস, এইটাতে আমরা কোন অবস্থায় আছি আপনার কি মনে হয়? না, এটার জন্য রেডিনেস আমি বলবো যে নাই, আমাদের নেই। আমরা ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি নেই। ইনফ্রাস্ট্রাকচার, পিপল, আমার স্কিল পিপল তো লাগবে সবার আগে। তো আমার মেইন রিসোর্স তো হচ্ছে আমার স্কিল পিপল। আমি তো ডে নাইট আমি এআই আমি বিজনেস করতে পারবো না, এটা একটা বিগ ইনভেস্টমেন্ট। সো আমার স্কিল পিপল তৈরি করতে হবে। আমার ডে নাইট আমি তো স্কিল পিপল তৈরি করতে পারবো না, আর স্কিল পিপল তৈরি হবে ডে বাই ডে। আবার স্কিল পিপল তৈরি করতে হলে এখনো কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করে, এটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে নেগেটিভ দেখা হয় যদি ট্রুলি বলি। হ্যাঁ, সো এইটাকে বিজিএমইএ, বিকিএমইএ যারা আছে তারা কিন্তু প্রমোট করতে হবে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রির মতোই এটাও একটা চাকরি। এটা কোনো এটা রেপুটেড অর্গানাইজেশন, এখানে জব করাটা একটা রেপুটেশনের ব্যাপার, এখানে একটা গর্বের বিষয়। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, মানে টপ ক্লাস ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বানাচ্ছি। এটা মানুষের মানের ভিতরে দিয়ে দিতে হবে। আর আমাদের মেইন ওয়ার্কার সোর্সটা কোথায়? গ্রামের সে দেখবে কি বিটিবি, ওখানে তাদেরকে বুঝাতে হবে যে তোমার যে মেয়েটা বা যে ছেলেটা গার্মেন্টসে গিয়েছে সে কিন্তু রেভিনিউ ইনকামের জন্য যে বিদেশে আছে, মিডল ইস্টে বা দেশের বাইরে আছে, সে যেভাবে ডলারটা তো পাঠাচ্ছে, এই কিন্তু তোমার দেশের রেভিনিউটা মানে ডলারটা আনার জন্য এও একইভাবে কাজ করছে। সেম জিনিস, একজন বিদেশে গিয়ে টাকা ইনকাম করে পাঠাচ্ছে, আর এখানে থেকে টাকা বিদেশি টাকা নিয়ে আসছে। এও কিন্তু মানে রেভিনিউ, আমরা যদি তাকে ট্রিট করি এও কিন্তু রেভিনিউ যোদ্ধা। ট্রু, রেভিনিউ যোদ্ধা। আমরা যদি ওকে ওর মাথার ভিতরে এটা সেট করে দিই ওর ফ্যামিলিতে, তাহলে আর সমস্যা হবে না। আমি মনে করি না কোনো সমস্যা হবে। আমরা বিদেশি কোম্পানিতে চাকরি করার জন্য আমরা অস্থির। আমি বিদেশি কোম্পানিতে চাকরি করে বিদেশি কোম্পানির ডলারটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে, জাস্ট আমার টাকাটা থাকছে, আমি টাকাতে পেমেন্ট পাচ্ছি, কোনো ডলার আসতেছে না। হয় আমি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করি, আমি বলবো না স্বপ্ন না, আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে একটা পার্ট হিসাবে বলছি, চাকরির একটা পার্ট, এটাকে চাকরি হিসাবে ধরা দরকার। তাহলে ও কিন্তু রেভিনিউ আর্নিং এর একটা বিশাল সোর্স। বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিনিউ আসছে কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ফরেন কারেন্সি। আমি এটাকে পোশাক শিল্প, আমি পোশাক শিল্প বলি, কিন্তু এখন পর্যন্ত আমি এটাকে শিল্প হিসাবে স্বীকৃতি দেই না আমরা কেউ। হ্যাঁ, আমরা এটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে এইভাবে বলি। বাট এটাকে আমি যদি বলি যে না, এটা পোশাক শিল্প, একটা ওয়ার্কার কিন্তু একটা আমার এই ড্রেসটাকে
আর্ট, আর্টের মতো এটা একটা কাপড় থেকে আমার এটা তৈরি করে দিয়েছে, এটা একটা সুতা থেকে, একটা সুতা থেকে। তার মানে এটা কত বড় একটা শিল্প, ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, আমার টাকা মেশিনে দিয়েছি, টাকা ছেপে গেছে, টাকা ছাপানো কোনো আর্ট না। আমি ব্যাংকে গেছি, চেক লিখে দিলাম, ব্যাংকার আমাকে টাকা দিল, হাই স্যালারি নিচ্ছে সে। মোবাইল কোম্পানিতে গেলাম, মোবাইল সিম দিল, হাই স্যালারি নিচ্ছে। কিন্তু আমার এই যে পোশাকটা পরে আমি ব্যাংকে যাচ্ছি, তারপরে মোবাইল কোম্পানিতে যাচ্ছি, অথবা বড় বড় কর্পোরেট কোম্পানিতে যাচ্ছি, বা আমি এখানে বসে আছি, এটা তৈরি করার যে কারিগর, সে কিন্তু একটা শিল্পী। তাকে আমি ইভ্যালুয়েট করছি না, তাকে আমি অনেক লো ভাবে দেখাচ্ছি সোসাইটিতে। এটা করতে হবে আমাদের গভর্নমেন্টের, এটা করতে হবে আমাদের বিভিন্ন গার্মেন্টস সংস্থাগুলো, যারা যা বড় বড় পজিশনে বসে আছে, তারা ওদের কাছে এটা রিচ করাতে হবে। আপনার সন্তান কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জানে, আপনার সন্তান পোশাক শিল্প একজন, সে একজন শিল্পী, দেন এটাকে আমরা সম্মান করতে শিখব। গ্রামে এখন অনেক মেয়ের ভালো বিয়ে হয় না, তারা কেন শহরে এসে আরেকজনের সাথে পছন্দ করে বিয়ে করে ফেলতেছে? কারণ তাকে গ্রামে বিয়ে দিতে পারে না, বা গ্রামে থেকে আসতে দেয় না। এটা গেল হচ্ছে ওয়ার্কারদের জন্য। ম্যানেজমেন্ট স্টাফদের জন্য কি বলবেন, যারা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে পাশ করে জয়েন করতেছে, দেখা গেল যে একটা ফ্যাক্টরি কোনায় গিয়ে পড়ে আছে, 1 বছর 2 বছর যাচ্ছে, যা কাজ করতেছিল 2 বছর আগে এখনো সেম কাজই করতেছে, কোনো গ্রোথ নাই, একই জায়গায় পড়ে আছে। আবার সিনিয়রদের মধ্যে অনেকে আছে ম্যানেজার পজিশনে আছে, তো 20 বছর ধরে ওখানেই আছে। তো এই ধরনের রিসোর্স দিয়ে আমরা আসলে ফিউচারের জন্য কতটুকু সাস্টেইন করতে পারব? আচ্ছা, আমি যদি এমপ্লয়ীদের ক্ষেত্রে বলি, এমপ্লয়ীদের ক্ষেত্রে আমি আসলে দুটো পক্ষকে আমি লায়াবল করব। এক, আমাদের কেপিআইটা কি আসলেই হচ্ছে ঠিক মতো, আচ্ছা, নাকি এটা পেপারের মধ্যে, নাকি এটা আমার পেপারের মধ্যে, সে আমার ডিপার্টমেন্টের জন্য কি ভ্যালু ক্রিয়েট করতেছে। আচ্ছা, সে যেহেতু একটা সিট নিয়ে বসে আছে, একটা ডেস্ক নিয়ে বসে আছে, আইদার সে আমার জন্য লাইবিলিটি, অর সে আমার জন্য অ্যাসেট। এবং আমি লাইবিলিটি তো নিশ্চয়ই রাখবো না। সে 20 বছর ধরে যেহেতু বসে আছে, নিশ্চয়ই কিছু করে, তাহলে আমার তার পটেনশিয়ালিটি বের করতে হবে, সে আসলে কি পারে। সে 20 বছর মানে কোম্পানি ইনস অ্যান্ড আউটস অনেক কিছু জানে, কিন্তু আমি ম্যানেজমেন্ট, আমার উপরে জিএম অনেকবার চেঞ্জ হয়েছে, আমার ইডি চেঞ্জ হয়েছে, ডিরেক্টর চেঞ্জ হয়েছে, অনেকে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি চেঞ্জ হইনি, আমার সেম ডেস্কে আমি রয়ে গেছি, আমি কোথাও যাইও নাই, আমি নিজেকে তৈরি করি নাই। 2, এটা এক, আমরা যারা ইভ্যালুয়েশন করি তাদের কিছু দায়িত্ব থেকে যায়, আর আমি আমার দায়িত্ব থেকে যায়। আমি কিছুদিন আগে আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করছি। আমি কিছুদিন আগে লিঙ্কডইনে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে আমার ক্যারিয়ারের উঠে আসাটা। আচ্ছা, আমি দেখলাম যে এটা হিউজ রিচ করেছে, অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করলো যে কেউ এই সৎ সাহসটা করে না নিজের উঠে আসাটাকে বলা। আমি কিন্তু বলার মেইন কারণ হচ্ছে যে আমি চাই যে অন্যরা শিখুক, কারণ কারো চাকরি কিন্তু সহজ না। আপনাকে কিন্তু কোম্পানি নেওয়ার সময় কিন্তু বলে দেয় নেই যে আমি আপনাকে একদম স্মুথ না, কারো লাইফ ইজি না, কারো লাইফ কোনো জবই সহজ না। আপনাকে একটা স্ট্রাগলের ভিতরে যেতে হবে। আমি সেই স্ট্রাগলটাকে সবার সামনে তুলে এনেছি। আচ্ছা, সবার সামনে তুলে এনেছি যে একদম দেখো, এইভাবেই প্রত্যেকটা মানুষ এইভাবে উঠে আসে, কেউ স্বীকার করে কেউ করে না। আমি একদম সোশ্যাল মিডিয়াতে স্বীকার করে দিলাম আমার উঠে আসাটাই হবে। কিন্তু আমি যেটা করেছি, আমি দুটো কাজ করেছি। এক, আমি আমাকে লিডার তৈরি করেছি, আমার ভিতরে আমি লিডারশিপ মেন্টালিটি তৈরি করেছি। 2, আমি আমার কোয়ালিটি তৈরি করেছি। আচ্ছা, এটা আপনাকে কিন্তু করতে হয়েছে, এটা আমার করতে হয়েছে, কারণ আমার একটা এইম ছিল। আমি এই 3 বছর আমি এই জায়গায় যাব, 5 বছর আমি এই জায়গায় যাব, 10 বছর আমি এই জায়গায় যাব। তার মানে নিজেরও একটা স্ট্র্যাটেজি আছে, নিজেরও লং টার্ম স্ট্র্যাটেজি থাকতে হবে। অর্গানাইজেশন যেমন স্ট্র্যাটেজি আছে, আপনি যেটা বলেন 5 বছর পর কোথায় যাব, কোন ডেজিগনেশন হবে, কত স্যালারি হবে, আমার ইনকাম কিরকম হবে, এটাও কি তাহলে প্রত্যেকের নিজস্ব একটা স্ট্র্যাটেজি? প্রত্যেকের এটা দরকার। আপনি যদি বলেন ম্যানেজমেন্ট স্টাফ, এটা শুধুমাত্র আমি কোম্পানির ম্যানেজমেন্টের মানে মালিক পক্ষ অথবা হায়ার ম্যানেজার পুরো ছেড়ে দিব না।
আপনার নিজেকেও প্রুভ করতে হবে আই এম সামওয়ান। রাইট, কেউ করে দিবে না কেউ আমার করে দিবে কাজটা, যে আমাকে কেউ নিজে থেকে এসে শিখাবে না বা না। আমাকে কেউ তুলবে না উপরে, না, ড্রাইভটা ভিতর থেকে আসতে হবে। ব্যাপারটা ভিতর থেকে আসতে হবে। আমি প্রপোজাল দিতে হবে, আমার ম্যানেজার পছন্দ করুক না করুক বা আমার জিএম পছন্দ করুক না করুক, আমি 18 বছরে আমার অভিজ্ঞতা আমি দেখেছি এই কোম্পানিটা গ্রোথ এইভাবে বা এই ডিপার্টমেন্টটা গ্রোথ এইভাবে, আমি আপনারা চেষ্টা করলে এটা এইভাবে করতে পারে। আমার জিএম হয়তো এটা ইগনোর করছে, হুম, আমি জিএমকে আবার দিলাম, ইগনোর করছে, কোনো রকম আমি আরেকটু সিনিয়র কোন একটা মিটিং এর মধ্যে যদি কোনো একটা ডিসকাশন meeting-এ। হয় সেখানে মানে হ্যাঁ, চাইলে আমি হাত কথা তুলে বলতে পারি যে আমার কিছু বলার আছে, আমার একটা প্রপোজাল হুম, আইদার হয় যে আমি মালিক পক্ষের কাছে হুম, অথবা অনেক আছে পেইড এমডি, পেইড ডিরেক্টর, আমি তাদের কাছে কোনোভাবে পৌঁছানো যে আমার একটা প্রপোজাল আছে, এটা আপনাদের দেখেন, এটা যে 100% ওকে হবে তা না, এটা রিফাবলিশ হবে, অনেক চেঞ্জ হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, বাট আমি একটা প্রপোজাল দিয়েছি, এইভাবে সুন্দর করে কিন্তু আমি আমার ম্যানেজমেন্টের চোখে চলে আসলাম। ম্যানেজমেন্ট চিন্তা করলো যে না, এই তো 18 বছর ধরে সে ডিপ্রাইভ হয়েছে, সে তো আসলে পটেনশিয়ালিটি আছে, তাকে আমি তুলে আনি। তুলে আনাটা কিন্তু শুধুমাত্র এইচআর, আমার সিনিয়র ম্যানেজমেন্ট, আমার ওনার, এদের দায়িত্ব না, উঠে আসাটা আমার দায়িত্ব, নিজের দায়িত্ব, নিজের দায়িত্ব। তাদের দায়িত্ব থাকে হ্যাঁ, যদি এই উঠে আসতে চায় একে উঠিয়ে আনা, ট্রেনিং দেয়া বা ট্রেনিং সুযোগ দেয়া। দেয়া, কাজের বাট সুযোগ আগে দেয়া। আমার দায়িত্বটা আমি পালন করছি কিনা। হুম, অতএব আমার যারা একদম নতুন, আমার তাদের প্রতিও বলা হচ্ছে যে নিজেকে তৈরি করো, নিজের দুটো জিনিস তৈরি করো, নিজেকে প্রত্যেকটা জায়গায় যেই জায়গাটা দেওয়া আছে সেই জায়গাটা অ্যাকাউন্টেবল করো, নিজেকে, নিজের কোয়ালিটি তৈরি করো, কমিউনিকেশন তৈরি করো, এবং ফাইনালি নিজেকে মনে করো যে আমরা লিডার, আমি যেই কাজ করছি আমি সেই কাজের লিডার। হ্যাঁ, তাহলেই উঠে আসা সম্ভব। ওকে, সো থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, আপনার সময় একটু বেশি নিয়ে ফেলছি। না না, আমি অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে, এবং এসোটেক্সকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে এরকম একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। আমরা আমাদের মানে যে কথাগুলো আমরা কাউকে বলতে পারি না আমাদের, সেগুলো আমরা এই প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি। আমি একটু বলি আমাদের অ্যাস্ট্রোটেক্স গ্রুপের ইন্ডাস্ট্রি একাডেমিয়াটা নিয়ে। তো আমরা বেসিক্যালি যেটা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে আমাদের দেশের যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকে, জি, দেখা যায় যে প্রথম 1 বছর 2 বছর বিজনেসের প্রসেসটা বুঝতেই চলে যায়। হুম। কোন ডিপার্টমেন্ট, কতগুলো ডিপার্টমেন্ট, কার কি কাজ, কোন ডকুমেন্ট কার কাছ থেকে পাবো, কোন ডকুমেন্ট প্রিপেয়ার করব, কাকে দিব, এটা দিলে ফিজিক্যালি কোন কাজ হবে, তারপর ধরেন স্টোর থেকে একটা গুডস বাই করতে গেলে যে রিকুইজিশন দিতে হয়, মানে দুনিয়ার প্রসেস। হুম হুম, এটা শিখতে শিখতে বুঝতে বুঝতে 6 মাস, 1 বছর, 2 বছর চলে যায়, ডিপেন্ড করে, কেউ হয়তো খুব কুইকলি শিখে ফেলে, কেউ কারো সময় লেগে যায়। তো ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করার পর জবে জয়েন করার পর সে যেন ডে 1 থেকে ডেলিভার করতে পারে। yes, yes, yes. সেজন্য কি দরকার, তাকে ইন্ডাস্ট্রির ফান্ডামেন্টালটা দিয়ে জেনে জেনে জবে জয়েন করতে হবে। তো এজন্য আমরা কি করি, যারা ইন্ডাস্ট্রি থেকে মানে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসে তাদের জন্য আমরা একটা মানে প্রোগ্রাম তৈরি করছি, এটাকে আমরা বলতেছি হাই পারফর্মিং এক্সিকিউটিভ প্রোগ্রাম। এইখানে তারা হচ্ছে যে বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রসেস গুলা জানতে পারবে, এবং যত ডিপার্টমেন্ট আছে সবগুলার রেসপন্সিবিলিটি, রোল, কার কি কাজ, এগুলো জানতে পারবে। এবং প্রত্যেকটা স্টেজে যে ডকুমেন্ট গুলো ইউজ হয়, যেমন পিও শিট, টেক প্যাক, তারপর হচ্ছে যে কোটেশন, পিআই, সিএস, এলসি, কমার্শিয়াল ডকুমেন্ট গুলো, তার প্রোডাকশনের যে ডকুমেন্ট গুলো, বিভিন্ন রিপোর্ট, যা আসে এখানে এসে দেখবে, ওই ফরম্যাট গুলো, ওই ডকুমেন্ট গুলো আমরা তাকে আগেই দেখাই, যেন সে যাওয়ার সাথে বুঝতে পারে এটা আমি চিনি, জানি, চিনি। পারপাসটা কি। তো তাহলে সে কি করতে পারে, প্রথম দিন থেকে সে ডেলিভার করতে পারবে। আবার যারা হচ্ছে স্টাক হয়ে গেছে, যে ওকে 5 বছর হয়ে গেছে, ম্যানেজার পজিশনে যেতে চায়, প্রমোশন হচ্ছে না, কারণ সে হয়তো আশপাশে অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানে না। তো আমরা তাদের জন্য কি করেছি, এই প্রোগ্রামে তারা নিজের ডিপার্টমেন্টে হয়তো তার একটা এক্সপার্টিজ আছে, হয়তো সে কমার্শিয়াল বোঝে না, মার্কেটিং আছে, হয়তো সে টেক্সটাইলের ফান্ডামেন্টাল বা টেক্সটাইলের অনেক টেকনিক্যাল জিনিস বোঝে না, আমরা তাকে ওই নলেজটা দিচ্ছি যে তার ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্ট নলেজগুলো জানা, যাতে সে ডিপার্টমেন্ট হেড হইতে পারে। আবার
যারা অনেকদিন ধরে হয়তো ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পজিশনে স্টাক হয়ে গেছে 20 বছর, তারা কেন গ্রোথ হচ্ছে না? বিকজ তারা আসলে নতুন যুগের সাথে খাপ খাওয়াইতে পারতেছে না। তারা একটা ব্যাকডেটেড হয়ে গেছে, তারা এই প্রসেস, পলিসি, এসওপি কিছু বুঝে না। তো এই জিনিসগুলো আবার আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি যেন তারা একটু নেক্সট লেভেলে যেতে পারে। তো আমাদের আসলে পারপাসটাই এটা, যে সবাইকে যে লেভেলেই আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, জব খুঁজছে সে হোক, অথবা ইয়ং প্রফেশনাল বা অনেকদিন ধরে স্টাক হয়ে গেছে, তাদেরকে যাতে আপলিফট করা যায়, এটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য। আমরা প্ল্যান করেছি যে বাংলাদেশে যত এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট স্টাফ আছে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে, আমরা তাদেরকে দিয়ে শুরু করছি। এটা আমাদের প্রথম প্রজেক্ট। এরপরে ধীরে ধীরে এক্সপ্যান্ড করব আমরা হয়তো মার্কেটটা, যাতে করে হচ্ছে যে আমরা কন্ট্রিবিউট করতে পারি। তো আপনার কি মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভ থাকলে? আমি যদি বলি, এই ধরনের ইনিশিয়েটিভ আসলেই আপনারা নিয়েছেন ইন্ডাস্ট্রি একাডেমিয়া থেকে, এটা খুবই ভালো উদ্যোগ। যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, আপনারা নিজ উদ্যোগে সেটা করছেন, রাইট। এটা মানে সোসাইটির জন্য আনএমপ্লয়মেন্ট বিষয়টা অনেকটা কমে যাবে। আমি সাপোজ আপনার ইন্ডাস্ট্রি একাডেমি থেকে আপনার যেটা করে দিচ্ছেন, সে সব কিছু জানছে। এখন একটা ফ্রেশার যখন একটা ইন্টারভিউতে যাবে, তাকে কি জিজ্ঞেস করবে? সে যদি অ্যাকাউন্টিং তে পড়ালেখা করে, তাকে জিজ্ঞেস করতে হবে জার্নাল সম্পর্কে, কারণ তার থেকে তার কিছু জানান নেই। কিন্তু সে যখন গিয়ে বলবে যে আমি ইন্ডাস্ট্রি একাডেমি থেকে সার্টিফিকেট প্রাপ্ত, ইন্টারভিউয়ারের সুবিধা হবে এবার তার সাথে কথা বলা, কমিউনিকেশন করা। এইচআর থাকবে, এইচআর তো অ্যাকাউন্টস এক্সপার্টাইজ না, এইচআর তো মার্কেটিং এক্সপার্টাইজ না, কিন্তু এইচআর কিন্তু কোম্পানি এক্সপার্টাইজ। কোম্পানির বিজনেস কি চলে সে জানে। ওখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকবে, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবে, টিম হেডরা থাকবে। এবার তার সাথে কমিউনিকেশন অনেক সুবিধা হবে। ইন্ডাস্ট্রি একাডেমিতে ওই ওয়েটা নট অনলি মানে যারা জব সিকার তাদের জন্য করে দিচ্ছে, এটা কোম্পানির জন্য সুন্দর করে মানে একটা ভালো মানে প্ল্যাটফর্ম করে দিচ্ছে, যে তোমার ইন্টারভিউটাকে আমি আরো ইজি করে দিলাম। তুমি যেই ছেলেটা ইন্টারভিউ নিবা, এবার তার রেজাল্ট দেখো বা যাই দেখো, সাথে তুমি যে ইন্টারভিউটা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা কন্টিনিউ করতে চাও, তাকে আমি প্রিপেয়ার করে তোমার কাছে পাঠালাম। আপনারা এই কাজটা করে দিয়েছেন এবং এটা ভেরি গুড ইনিশিয়েটিভ। হ্যাঁ, এবং আপনাদের প্যাকেজটাও যদি আপনি বলেন, কারণ আমি একটু করে যেটা শুনলাম এটা আসলেই অনেক কম, এটা অনেকেই জানে না, এটা আরেকটু পাবলিসিটি হওয়া দরকার। আমি মনে করি খুবই কম একটা প্রাইসে আপনারা এত বড় একটা ইন্ডাস্ট্রির এই অ্যামাউন্ট এই ট্রেনিংটা দিচ্ছেন, যেটা সবার জানা উচিত। আমি মনে করি এটা আপনারা আরেকটু বেশি পাবলিক আনা উচিত, এটা সবাই জানবে, ইউনিভার্সিটি এবং যেটা। প্লিজ আপনি একটু সবার উদ্দেশ্যে আপনার প্যাকেজটা বলে দিন, তাহলে সবাই জানে। আমাদের বেসিক্যালি এই কোর্সে মার্কেটিং, সাপ্লাই চেইন প্ল্যানিং, এইচআর, ফিনান্স, স্ট্র্যাটেজি প্লাস আরো যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলা পার্টি ইনভলভ করা আছে। এবং হচ্ছে যেমন আমি যদি এক্সাম্পল দিই, মার্কেটিং শিখবেন সিএমওর কাছ থেকে, অপারেশন শিখবেন ফ্যাক্টরি হেডের কাছ থেকে, ফাইন্যান্স শিখবেন সিএফওর কাছ থেকে, সিইও দের কাছ থেকে, তো হেড অফ স্ট্র্যাটেজির কাছ থেকে স্ট্র্যাটেজি শিখবেন। তো বেসিক্যালি সব সিস্যুট এবং ডিরেক্টর লেভেলের প্রফেশনালদের কাছ থেকে শিখবেন সবগুলো এরিয়া পুরো ইন্ডাস্ট্রির। কিন্তু কোর্সের প্রাইস মাত্র হচ্ছে 2450 টাকা, অনেক বেসিক্যালি 2500 টাকা। এটা মানে কোনো অ্যামাউন্টই না, এটা কোনো অ্যামাউন্টই না। এটা প্রফেশনাল ক্যারিয়ারকে জাস্ট টার্ন করে দিবে, জাস্ট রিভার্স করে ফেলবে এই অ্যামাউন্টটা যদি খরচ করে। এবং শুধু সে কোর্সটা করলেই হবে বলে আমি মনে করি না। সেই কোর্সটা যেই 40টা ঘন্টা 40 আওয়ার্স তার পিছনে দেয়া হচ্ছে, সে সেটাকে প্রপার করতে হবে। এবং আপনি বলেছেন মিনিমাম 80 মার্কস না পেলে, 80% মার্ক না পেলে আমরা সার্টিফিকেট দেই না, সার্টিফিকেট দিবেন না। দ্যাট মিন্স তার 80% এই সার্টিফিকেটটা যে কোথাও শো করবে, এই জন্য তাকে পড়ালেখা করতে হবে, তাকে বুঝতে হবে, তার প্রতিটা ক্লাস অ্যাটেন্টিভ থাকতে হবে। এবং এটা আমি আবারও বলবো যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। এবং আমি এটাও বলবো
মানে ধীরে ধীরে এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে দেন, রাইট, কারণ সবাই তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসবে না, সব কেউ মোবাইলে যাবে, কেউ ব্যাংকে যাবে, রাইট, আপনাদের সব এক্সপার্টাইজ আছে, সবাইকে দিয়ে এই ট্রেনিংটা ব্যবস্থা করেন, কারণ এটা খুবই নামমাত্র মূল্য। হুম, এটা আসলে নেয়াটা আমি যেটা বুঝতেছি আপনাদের একটা কস্ট আছে, রাইট, সেই কস্টটাই উঠে জাস্ট কস্টটাকে কভার করা আর কিছু কস্টটাকে কভার করে, বাট এটা সবার নেওয়া উচিত আমি বলবো। সে শুধু জব সিকার হলেই নেওয়া উচিত না, সে যদি জব করে এবং আমিও যদি সুযোগ পাই আমি অবশ্যই নিব নেক্সট কোর্সে, আমি এটা নিতে আমি ভুল করব না। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কথা ইনশাআল্লাহ ভালো থাকে।